ওকে, যেহেতু আমরা হচ্ছে এই কোর্সটাতে আমি দুইটা টপিকই ধরি, ডাটা এন্ট্রিটাকে আলাদাভাবে ধরছি না, বিকজ এই এন্ট্রি বেসড কাজটা হচ্ছে অনেকটা আমাদের লিডের মধ্যে চলে আসবে, মানে এই লিড জেনারেশন টপিকটার মধ্যে চলে আসবে। সো যেহেতু এটা হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর কোর্স, এবং ইমেল মার্কেটিং অ্যান্ড লিড জেনারেশনটা একসাথে আছে, এবং আমরা ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশনের যে টপিকগুলো নিয়ে আমরা শিখবো সেগুলো নিয়ে কথা বলে আসছি, এবং আজকে আরো ডিটেলে দেখানোর কথা ছিল আপনাদেরকে যে আমরা আসলে কি কি টপিক শিখবো বা কি কি টপিক নিয়ে আমরা কাজ করব। সো আমরা ফার্স্ট অফ অল যেটা আমি একটু ক্লিয়ার করব যে আমরা কি কি টপিক গুলো নিয়ে ওভার দ্য কোর্স আমরা কথা বলবো এবং কি কি টপিক আমাদের থাকবে। শুরুতে যদি আসি, যেহেতু এটা আমাদের ইমেল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং, এবং ইমেল মার্কেটিং এর সাথে আমরা হচ্ছে লিড জেনারেশনটা শিখবো, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিতে পারি ইমেল মার্কেটিং এন্ড লিড জেনারেশন, মানে আমরা দুইটা আলাদা পার্ট যদি করি তাহলে আমরা ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন দুইটা টপিকই শিখবো। সো এবার আসি ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশনের ভিতরে আমরা কি কি শিখবো। তো আমরা যদি একটু ইমেল মার্কেটিংটাকে যদি একটু ফোকাস করি, তাহলে ওকে, এখানে একটু দেখেন যে ইমেল মার্কেটিং এ আমরা আসলে কি কি শিখছি। আমি কি এটা একটু বড় স্ক্রিন করব, মানে একদম প্রেজেন্টেশনটা শো করব, নাকি এভাবেই ঠিক আছে? ওকে। এইভাবে ঠিক আছে, এভাবে ঠিক আছে ম্যাম। ওকে, ইমেল মার্কেটিং এর ভিতরে ফার্স্ট অফ অল কিছু বেসিক তো আমাদের থাকবেই, যে আমরা ইমেল মার্কেটিংটা কি, কেন আমরা ইমেল মার্কেটিং করব, ইমেল মার্কেটিং এর টাইপস গুলো কি, এই জিনিসগুলো হচ্ছে বেসিক পার্ট। যে কোনো টপিক নিয়ে যখন আমরা কথা বলবো বা যে কোনো টপিক নিয়ে যখন আমরা শিখবো, তখন এই বেসিক জিনিসগুলো আমাদের সবার আগে জানতে হয়, ঠিক না? বেসিক না জেনে কেউ তো আর ভিতরে মানে মেইন পার্টে যে কাজ করে না। আর যারাই কিনা এটা করে, যে বেসিক জানে না বা বেসটাকে শক্ত না করে জাস্ট উপর থেকে কাজটা শিখে চলে আসছে কাজ করতে, তাদের যে অনেক বেশি স্ট্রাগল করতে হয়, সেটা যে কোনো প্র্যাকটিক্যাল ফিল্ডে বা যে কোনো অ্যাপ্লিকেবল ফিল্ডেই, সেটা ফ্রিল্যান্সিং বলেন, অনলাইন সেক্টর বলেন, রিমোট সেক্টর বলেন, বা অফিস ইন পার্সন যে কাজ করা বলেন, যারা হচ্ছে বেসিকটা না জেনেই শুধুমাত্র প্র্যাকটিক্যাল একটা দুটা কাজ করে কাজ করতে চলে যায়, অন ফিল্ডে চলে যায় কাজ করতে, তাদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়, এবং তাদের টিকে থাকার কাজের ক্ষেত্রে টিকে থাকতে হয় অনেক স্ট্রাগল করে। ওই কাজ করতে করতে বেসিক জানা, বেসিক শিখতে হয়, এক কথায় হচ্ছে অনেক স্ট্রাগল করে তাদেরকে টিকে থাকতে হয়। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি সবসময় প্রেফার করি আমার লার্নার্সদেরকে, যে যেই টপিকটাই শেখেন না কেন, ম্যান্ডেটরি না যে আপনি ইমেল মার্কেটিং শিখছেন নাকি আপনি অন্য কোনো টপিক শিখছেন, বা খুব ছোট্ট একটা টপিকই শেখেন, সমস্যা নেই, তো যেই টপিকটাই শিখছেন না কেন, বেসটাকে ক্লিয়ার করেন একদম, ভিত্তিটাকে ক্লিয়ার করে দেন হচ্ছে কাজটাতে হাত দেন। বেসটা নেই, কোনো ভিত্তি নেই, কোনো কিছু নেই, একদম ডিরেক্ট আপনি ছাদ ঢালাই দিতে চলে যাবেন, তাহলে ওভাবেই হবে, যেভাবে ভিত্তি ছাড়া একটা স্ট্রাকচার বা একটা অবকাঠামো যেমন হয় ঠিক ওরকমই হবে। সো এই জন্য হচ্ছে আমাদের বেসিকটা জানা, যে কোনো ফিল্ডে যখন আমরা কাজ করতে যাব বেসিকটা জানাটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি, এবং যে যত বেশি বেসিকে ফোকাস করবে, তার কাজ বা ইন ইন পার্সন যখন আমরা কাজ করতে যাব বা অ্যাপ্লিকেবল ফিল্ডে যখন আমরা কাজ করতে যাব, এটাকে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে যাব, তাদের এই অ্যাপ্লিকেশন গুলো তত বেশি আসলে স্মুথ হয়, তত বেশি স্ট্রং হয়। তো এই দিকটা আমি অলওয়েজ হচ্ছে আমার লার্নার্সদেরকে আমি বলি যে যে যেই টপিকে শেখেন সেটা এখানে শেখেন বা এর বাইরে যে শেখেন না কেন, সবসময় ফোকাস করবেন হচ্ছে বেসিকে, একদম এর রুটটা কোথায়, এর আসলে বেসটা কোথায় সেটা খুঁজে বের করার চেষ্টা করবেন, এবং একদম বেসিক জিনিস থেকে বা এর মূল থেকে আসলে শেখার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের যেই জানার যেই ক্যাপচার যে ক্যাপাবিলিটি আছে, এটা অনেক বেশি বেড়ে যায়। যখন আমরা একটা জিনিস বেসিকটা জানি না, মেইন ভিত্তিটা জানি না, জাস্ট উপর উপর থেকে কাজটা শিখছি, ফর্মুলা শিখছি, তখন অনেক বেশি কঠিন মনে হয়, অনেক জগা খিচুড়ি মনে হয়, ঠিক না? কিন্তু বেসিকটা যখন খুব ভালো মতো জানা থাকে, তখন অনেক কঠিন একটা জিনিস বা অনেক কঠিন একটা ফর্মুলা অনেক ইজি মনে হয়। তো সেই জন্য হচ্ছে আমরা শুরুতেই আমাদের ইমেল মার্কেটিং কি, কেন কেন করছি, কত ইমেল মার্কেটিং এর টাইপস, এবং এই ইমেল মার্কেটিং এর টাইপস এর মধ্যে আরো অনেকগুলো টাইপস, অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে হচ্ছে এই যে ইমেল মার্কেটিংটা আমরা বেসিকটা তো শিখলাম, বেসিকটা শেখার পরে এই ইমেল মার্কেটিংটা আমরা কোথায় করব, এটা একটা অনেক বড় একটা ফ্যাক্ট থাকে, বিকজ আমরা শুরু থেকেই বলছি ইমেল মার্কেটিং ইমেল মার্কেটিং, কিন্তু ইমেল মার্কেটিংটা কোথায় করব, কেন করব, এই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা কথা বলিনি। সো ইমেল মার্কেটিং করার জন্য আমাদের কাছে বেশ কিছু অ্যাভেলেবল সফটওয়্যার আছে, সফটওয়্যার গুলো আমাদের বানাতে হবে না। অনেক মজার ব্যাপার হচ্ছে, এখন অনেক কাজের ক্ষেত্রে, কাজের সেক্টরটা, যে কোনো কাজের সেক্টর অনেক ইজি,
প্রি বিল্ড অনেক টুলস এবং সফটওয়্যার আমাদের হাতের নাগালে আছে, যেটা দিয়ে আমরা অনেক কঠিন কাজগুলো জাস্ট অটোমেটেড কিছু টুলস ব্যবহার করে জাস্ট কয়েক মিনিটে করে ফেলতে পারি। মানে পুরো দুনিয়া এখন আমাদের হাতের মধ্যে, ঠিক না? শুধু একটু দরকার আমাদের ডেডিকেশন, শেখার আগ্রহ এবং ডেডিকেশনটা থাকলে আমরা এই জিনিসগুলো শিখে ফেলতে পারবো। বিকজ টুলস তো আপনাদের বানাতে হচ্ছে না, টুলস বানানো আছে, সেটা শুধু ইউজিং যেই হচ্ছে ক্রাইটেরিয়াটা আছে, কিভাবে ইউজ করব সেটা আমাদের শিখতে হবে, কিভাবে আমরা এই টুলস গুলো ব্যবহার করব সেটা আমাদের শিখতে হবে। কত ইজি এখন সবকিছু, ঠিক না? দুনিয়া কত সহজ আমাদের কাছে, শুধু আমরা সময় এবং ডেডিকেশন দিয়ে যদি এক একটা স্কিল একটু গ্র্যাব করতে পারি, তাহলে কাজের আসলে কোনো কমতি হবে না। বিকজ এখন বর্তমানে হচ্ছে এত বেশি পুরা ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড সবাই সবার সাথে, এবং পুরা ওয়ার্ল্ড আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড। সো অ্যাকচুয়ালি যদি কেউ ট্রুলি কাজ করতে চায়, বা ট্রুলি যদি কেউ কাজের জন্য হচ্ছে স্কিল থাকে, এবং যদি সে হান্টিং করে, কাজ হান্টিং করে, তাহলে তার কাছে কাজ চলেই আসবে, যদি অ্যাকচুয়ালি স্কিলটা থাকে। তো সেক্ষেত্রে আমাদের শুধু যেটা দরকার সেটা হচ্ছে ডেডিকেশন, আর একটু সময় বের করে স্কিল গুলো গ্র্যাব করা। তো সেই ক্ষেত্রে আমাদের ইমেল মার্কেটিং এর জন্য এরকম অনেকগুলো জনপ্রিয় সফটওয়্যার আছে, যার মধ্যে সব থেকে পপুলার সফটওয়্যার হচ্ছে মেলচিম্প। সো আমরা মেলচিম্পে কিভাবে ইমেল মার্কেটিং করব সেটা আমরা দেখব। এবং মেলচিম্পের ভিতরে অনেকগুলো অটোমেটেড ইয়ে আছে, অনেকগুলো ট্রাম আছে, এগুলো সম্পর্কে আপনারা এখন পরিচিত না হলেও থ্রু দ্য ক্লাস আমরা ইমেল মার্কেটিং যেহেতু করতে আসছি, আমরা এগুলো শিখে যাব। লাইক ইন্ট্রিগেট কি, মেলচিম্পে কেন আমরা ইন্ট্রিগেট করব, বা ইন্ট্রিগেট কেন করতে হয় ইমেল ইমেল মার্কেটিং শিখতে গেলে, সবকিছু আমরা জেনে যাব। সো মেলচিম্পে কিভাবে ইন্ট্রিগেট করব আমরা, এরপরে হচ্ছে কিভাবে আমরা ইমেল ক্যাম্পেইন ক্রিয়েট করব মেলচিম্প সফটওয়্যারে, বা মেলচিম্প টুলের ভিতরে, যে আমরা কিভাবে একটা ক্যাম্পেইন সেট আপ করবো। আমরা সবাই মোটামুটি ক্যাম্পেইন সম্পর্কে জানি, ঠিক না? সবাই মোটামুটি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানি, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় সেটা জানার দরকার নেই, বাট শুনেছি টার্মটা, ঠিক না? ক্যাম্পেইন টার্মটা সবাই শুনেছি না কম বেশি? জি আপু। সো কিভাবে আমরা ইমেইলের জন্য একটা এই ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি মেলচিম্পের ভিতরে। এখানে আর অনেকগুলো ট্রাম আছে, সেগুলো আপনাদের এখন জানতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাট এই জিনিসগুলো আমরা শিখবো। লাইক ইমেইলের ভিতরে আমরা ইমেইল মার্কেটিং এর মধ্যে, বা ইমেইল ক্যাম্পেইনে আমরা কিভাবে হচ্ছে সাবস্ক্রাইবার পপ আপটা অ্যাড করতে পারি। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, আমরা দেখি যে একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ আসার সাথে সাথেই আমাদের কাছে একটা ফর্ম চলে আসে, ঠিক না? যে আমরা এই ওয়েবসাইটের এক্সপিরিয়েন্সটা কেমন, বা তাদের একদম লাস্ট যেই আপডেটটা, বা একদম সব থেকে লেটেস্ট যে আপডেটটা থাকে তাদের বিজনেসের বা ওয়েবসাইটে, সেই আপডেটটা কিন্তু আমাদের সামনে পপ আপ আকারে চলে আসে। সো এগুলো কিভাবে আমরা ইমেলের মাধ্যমে করতে পারবো, ইমেল সাবস্ক্রাইবার পপ আপের মাধ্যমে করতে পারবো, কিভাবে আমরা সাইন আপ ফর্ম ক্রিয়েট করতে পারবো। দেন হচ্ছে এটা হচ্ছে অটোমেশন টেমপ্লেট গুলো কিভাবে আমরা ইমেল, যেহেতু আমরা একটা প্রি বিল্ড একটা সফটওয়্যার ইউজ করছি, তাদের অলরেডি কি থাকবে, প্রি বিল্ড টেমপ্লেট থাকবে, ঠিক না? কারণ ওরা তো অলরেডি মার্কেটে লঞ্চ করা একটা সফটওয়্যার, সো ওদের কাছে অনেকগুলো ফাংশনালিটি থাকবে। এক কথায় ওদের অনেকগুলো ফাংশনালিটি থাকবে, বা ওদের অনেকগুলো টেকনিক থাকবে, সেই প্রত্যেকটা টেকনিক আমরা শিখবো। এটা হচ্ছে একদম এক কথায় যদি আমি বলি যে ওদের অনেকগুলো টেকনিক থাকবে, তার মধ্যে প্রত্যেকটা টেকনিক হচ্ছে আমরা এখানে শর্টলিস্টেড করে, মানে শর্টলিস্টেড করা আছে, আমরা এই প্রত্যেকটা টেকনিক হচ্ছে শিখবো। এবং এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে ওদের কাছে অনেকগুলো প্রি বিল্ড, মানে আগে থেকে তৈরি করা অনেকগুলো কাস্টমাইজ অনেকগুলো টেমপ্লেট থাকবে, যেগুলো আমরা ইমেল টেমপ্লেট বলি। আপনারা কি ইমেল টেমপ্লেটের সাথে অবগত আছেন সবাই? না ম্যাম। ইমেল টেমপ্লেট হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর সব থেকে বড় এবং ম্যান্ডেটরি পার্ট, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট। আমরা যখন ইমেল মার্কেটিং কি, টাইপ অফ ইমেল মার্কেটিং, এই জিনিসগুলো যখন শিখবো, তখন আমরা এখানে ইমেল টেমপ্লেটটা কি সেটা আমরা শিখবো। এটা এখানে লিস্ট করা দরকার ছিল, মেবি এটা মিসিং আছে, বাট আমি এটা লিস্ট করে দেবো পরে। সো ইমেল টেমপ্লেটটা হচ্ছে ইমেল মার্কেটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট। হ্যাঁ, বা ইমেলের মানে ইমেলের মেইন বডি বলতে পারেন। ইমেলের মেইন বডি হচ্ছে ইমেল টেমপ্লেট। বিকজ আমরা যখন ইমেলটা করব, ইমেলটা একটা স্ট্রাকচারে রাখতে হবে, একটা ডিজাইন থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের একটা ডিজাইন থাকে না? যখন আমরা একটা বিল্ডিং করতে চাই, এটা একটা ডিজাইন থাকে। যখন আমরা একটা যে কোনো কনস্ট্রাকশন মডিউল যখন আমরা নেই, বা যে কোনো কনস্ট্রাকশনের যে কোনো ডিজাইন, সরি, যে কোনো কনস্ট্রাকশনের সেক্টরে যখন আমরা চিন্তা করি, সেটা বিল্ডিং হতে পারে, রোড হতে পারে, যে কোনো কিছু, ব্রিজ হতে পারে, সবকিছুর একটা ডিজাইন থাকে, ঠিক না?
সেম অ্যাজ আপনি যে কোনো কাজ করতে যান না কেন সবকিছুর একটা ডিজাইন আগে থেকে আমাদের সেট করে নিতে হয়। যেমন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করি আমাদের কি থাকে, ওয়েবসাইটের একটা ইউআই ডিজাইন থাকে না? ইউআই ডিজাইনার যারা থাকে তারা ডিজাইনটা করে, এবং যারা ডেভেলপার থাকে তারা ওই ডিজাইন দেখে দেখে তারা কোডিং করে ওই ডিজাইনটাকে রিক্রিয়েট করে বা ওটাকে ওয়েবসাইট হিসেবে রিক্রিয়েট করে। সেম এজ আপনি যদি গ্রাফিক্স এর কথা চিন্তা করেন, একটা টি শার্টের কথা চিন্তা করেন না, যে যখন একটা টি শার্ট মেকিং করা হয় বা একটা ড্রেস মেকিং করা হয় সেটার কিন্তু আগে থেকে কি করা হয়, পোর্ট্রেট আঁকা হয়, ঠিক না? যে এই ড্রেসটা কেমন হবে, দ্যাটস মিন প্রত্যেকটা জিনিসের একটা ডিজাইন থাকে, সেই ডিজাইনটা দেখেই কিন্তু পরবর্তীতে সেটাকে ইমপ্লিমেন্ট করা হয়। সেম অ্যাজ ইমেলও যখন আমরা করব, ইমেলেরও কিন্তু একটা ডিজাইন বা একটা আউটলেট আছে, হ্যাঁ, যে স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটাকে মূলত আমরা ইমেল টেমপ্লেট বলছি। আর ওই ডিটেলস আমরা শিখবো ইমেল টেমপ্লেট কি, কেমন হয় দেখতে, এবং সেগুলো আমরা কিভাবে করব। সো এখানে হচ্ছে আমরা ইমেল টেমপ্লেট যেগুলো অলরেডি এই মেলচিম্পে যেগুলো অলরেডি তৈরি করা আছে সেগুলো কিভাবে কাস্টমাইজ করব সেটা শিখবো, এবং একটা পেজে, মানে একটা ফাঁকা পেজে কিভাবে হচ্ছে আমরা একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করব সেটাও আমরা শিখবো। দ্যাটস মিন এখানে যা যা বলা আছে এটা পুরাটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর A to Z বলা যায়, যে ইমেল ক্যাম্পেইন অটোমেশন কিভাবে আমরা সেট করব, এই প্রত্যেকটা স্টেপ যখন আমরা করব তখন আরো ডিটেইল ভাবে আপনাদের কাছে ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এ কি কি শিখছি সেই ব্যাপারগুলো এখানে থাকছে, এবং এখানে শুধুমাত্র মেলচিম্পেরটা ইয়ে করা আছে, লিস্টেড করা আছে। সেম ভাবে আমরা ক্লাভিও, এইটা যেটা বলছিলাম যে একটা সফটওয়্যার আগে থেকে তৈরি করা একটা সফটওয়্যার, যেটার মধ্যে আমরা ইমেল মার্কেটিংটা কিভাবে করব সেটা আমরা শিখবো। আমরা সফটওয়্যারেও শিখবো এবং সফটওয়্যারের বাইরেও শিখবো, বাট এটা একটা সফটওয়্যার এবং খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার বা টুলস মেলচিম্প। এবং মেলচিম্প ইমেল মার্কেটিংটা খুবই জনপ্রিয় এখন, বিশেষ করে অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে, এবং হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে, রিমোট জবের ক্ষেত্রে মেলচিম্প ইমেল মার্কেটিংটা অনেক বেশি পপুলার। তো এখানে আমরা যা যা লিস্টেড করেছি সবকিছু কিভাবে আমরা মেলচিম্পে করব সেটা তো আমরা শিখছি। সেম এজ এই প্রত্যেকটা স্টেপে আমরা আবার কিভাবে ক্লাভিও, আনাদার সফটওয়্যার অফ ইমেল মার্কেটিং এর আরো একটা সফটওয়্যার বা টুলস, এটাও অনেক বেশি পপুলার, এবং রিসেন্ট ক্লাভিও অনেক বেশি পপুলার। মেলচিম্প অনেক আগে থেকেই আছে, বাট ক্লাভিও হচ্ছে রিসেন্ট অনেক পপুলার। বিশেষ করে নিউ কামারদের কাছে ক্লাভিও অনেক পপুলার। তবে ব্যাপারটা এমন না যে ক্লাভিওর পপুলার এবং মেলচিম্প পপুলার না, দুইটারই আলাদা আলাদা দুইটা ফ্যান বেজ আছে। মানে আপনি দুইটা জানতে পারলে খুবই ভালো, বা যে কোনো একটাও যদি শেখেন সেক্ষেত্রেও যে কাজ পাবেন না, ব্যাপারটা এরকম না। দুইটারই আলাদা আলাদা ফ্যান বেজ এবং হচ্ছে বায়ার আছে যারা স্পেসিফিক দুইটা সার্ভিস, আলাদা আলাদা দুইটা সার্ভিসকেই হচ্ছে প্রেফার করে। দুইটারই আলাদা ফ্যান বেজ আছে। সো এই সেম স্টেপ গুলো হচ্ছে আমরা ক্লাভিওতেও শিখবো। এই সেম যেই স্টেপ গুলো আমরা এখানে দেখছি, লাইক কিভাবে আমরা মেলচিম্প, সরি, ক্লাভিওতে কিভাবে আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য কিভাবে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, কিভাবে সেট আপ করতে পারি, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা হচ্ছে টেমপ্লেট কাস্টমাইজ করতে পারি, সবকিছু হচ্ছে আমরা ক্লাভিওর জন্য শিখবো। যে স্কেচ করছেন স্ক্রিনে, স্কেচ করবেন না, যদি বুঝতে না পারেন তাহলে স্ক্রিনে হাত দেওয়ার দরকার নেই। ওকে, তো যেটা নিয়ে কথা বলছিলাম যে এই সেম স্টেপ গুলো হচ্ছে আমরা ক্লাভিওর জন্য সেম স্টেপ গুলো আমরা শিখবো। দ্যাটস মিন আমরা দুইটা টুলস ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা দুইটা টুলস শিখছি, একটা হচ্ছে মেলচিম্প, একটা হচ্ছে ক্লাভিও। এই ক্লাভিও এবং মেলচিম্পের পাশাপাশি ইমেল মার্কেটিং এর যে বেস আছে বা বেসিক আছে সেটা সম্পর্কেও আমরা জানছি। এবং ইমেল মার্কেটিং এই দুইটা টপিকের বাহিরে, মানে ধরেন আপনি ইমেল মার্কেটিং এর জন্য কোনো টুলস ইউজ করবেন না, কোনো সফটওয়্যার ইউজ করবেন না, কিন্তু আপনি ইমেলটা পাঠাতে চান বা আপনার ক্লায়েন্টের হয়ে আপনি ইমেলটা পাঠাতে চাচ্ছেন অর্গানিক ভাবে। এই অর্গানিক ভাবে ইমেল মার্কেটিং করা যায়। যেমন আমি যদি একটু আপনাদেরকে একটু এক্সাম্পল দেই, ধরেন হচ্ছে আমরা, আচ্ছা, ফেসবুক আমাদের কাছে অনেক জনপ্রিয়, আমি ফেসবুক দিয়ে এক্সাম্পলটা দিই। ধরেন আমরা ফেসবুকে কিন্তু কি করতে পারছি, ফেসবুকে পেইড অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি, ঠিক না? আমরা সবাই দেখি তো, এখন আমরা যখনই ফেসবুকে ঢুকি আমাদের সামনে অনেক অ্যাড আসে ফেসবুকে, ঠিক না? আমরা সবাই এটার সাথে ফেমিলার।
সো এই যে পেইড অ্যাড গুলো, এটা এটা কি করা হচ্ছে, এটার পিছনে কিন্তু কস্টিং আছে, ঠিক না? এটার পিছনে টাকা খরচ করে অ্যাড গুলো বুস্ট করা হচ্ছে। সেম ভাবে যারা হচ্ছে, যাদের একটা অনেক বড় একটা ফ্যান বেজ আছে, অনেক বড় একটা গ্রুপ আছে, বা নিজেদের অনেক বড় একটা ফ্যান বেজ আছে, তারা কি করছে, জাস্ট অর্গানিক পোস্টের মাধ্যমে তাদের বিভিন্ন প্রোডাক্ট গুলো প্রমোট করছে, কোনো ধরনের কোনো টাকা খরচ না করে, জাস্ট অর্গানিক পোস্টের মাধ্যমে, গ্রুপে শেয়ারের মাধ্যমে, ফ্রেন্ড সার্কেলে শেয়ারের মাধ্যমে কিন্তু তারা তাদের মার্কেটিংটা করছে। এটাও মার্কেটিং, অর্গানিক যেটা এটাও মার্কেটিং, আবার টাকা খরচ করে যেই অ্যাডটা বুস্ট করা হচ্ছে ফেসবুকে সেটাও মার্কেটিং। দুটাই কিন্তু মার্কেটিং, ঠিক না? অ্যাজ লাইক ইমেলও সেম, আমরা চাইলে টাকা খরচ করেও মার্কেটিংটা করতে পারি বিভিন্ন টুলস এর মাধ্যমে, আবার চাইলে অর্গানিক ভাবে মার্কেটিংটা করতে পারি। সো এই টুলস ছাড়া, মেলচিম্প এবং ক্লাভিও ছাড়া কিভাবে আমরা অর্গানিক ভাবে ইমেলটা হচ্ছে পাঠাতে পারি, মার্কেটিং এর সমস্ত ক্রাইটেরিয়া বা সমস্ত সেগমেন্ট এবং সমস্ত স্টেপ, ট্যাগ, সেগমেন্টেশন সবকিছু ফিল আপ করে, এবং একটা ইমেল টেমপ্লেট, কিভাবে একটা ইমেল টেমপ্লেট ফলো করে, ইমেল টেমপ্লেটের স্ট্রাকচার ফলো করে আমরা অর্গানিক ভাবে কিভাবে ইমেল করতে পারি, বা মাইক্রোসফট ইউজ করে কিভাবে ইমেল করতে পারি, এই টপিকটাও আমরা শিখবো। সো এই ছিল হচ্ছে ইমেইলের কথা, ইমেল মার্কেটিং এর কথা। এবার যদি আসি আসলে ইমেল মার্কেটিং এর সাথে আমরা যে টপিকটাকে অ্যাড করছি সেটা হচ্ছে লিড জেনারেশন। সো আমরা যখন ইমেইলটা করব, এই ইমেইলটা যখন করব, সেটা আমরা মেলচিম্পে করি বা ক্লাভিওতে করি, বা সেটা আমরা অর্গানিক ভাবে জাস্ট আমাদের জিমেইলে বা আমাদের ইয়েতে এই আউটলুকে যে করি, বা আমাদের জিমেইলে যে, বা আমাদের ইমেইলে যে আমরা ইমেলটা করি, সেটা যেটাই করি না কেন, আমাদের তো একটা ইমেইল দরকার, ঠিক না? আমাদের একটা ইমেল দরকার না? জি ম্যাম। আমাদের একটা ইমেল দরকার। এখন নিশ্চয়ই একটা ইমেলে ইমেল করার জন্য আপনার আমার কাছে কেউ আসবে না। তার মানে এখানে অনেক। লিস্ট অফ ইমেল দরকার, হ্যাঁ। লিস্ট অফ ইমেল। এখন এই লিস্ট অফ ইমেল, আপনি যখন এই ইমেল মার্কেটিংটা শিখছেন, এট দ্য সেম টাইম আপনার কাছে এই লিস্ট অফ ইমেলটাও কালেক্ট কিভাবে করছে সেটা শিখতে হবে। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে শিখতে হবে, আপনি চাইলে ক্লায়েন্টকে এই সার্ভিসটা নাও দিতে পারেন। আপনি বলতে পারেন লিস্ট অফ ইমেল কালেক্ট করা আমার কাজ না, আমি শুধু তোমাকে ইমেলটা মার্কেটিং করে দিতে পারবো। আপনি এটাও বলতে পারেন, দ্যাট অলসো উই ওয়ার্ক। বাট আপনারা চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে দুইটা সার্ভিসই আপনারা প্রোভাইড করতে পারেন। যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা দুইটা সার্ভিসই প্রোভাইড করতে পারবেন। সো এই জায়গা থেকে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এর সাথে লিড জেনারেশনটাকে অ্যাড করছি। সো এই ইমেল মার্কেটিং এর সাথে আমরা যখন ইমেলটা মার্কেটিং করব, তখন আমাদের যে ইমেল লিস্টটা দরকার, লিস্ট অফ ইমেল দরকার। এবার আসি লিস্ট অফ ইমেলটা আসলে কি, এটা আমরা একটা টপিকে চলে যাচ্ছে, ঠিক না? সো এই টপিকটার নাম হচ্ছে মূলত লিড জেনারেশন, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাচ্ছিলাম যে, ওকে, এটা আমি আপনাদেরকে গত ক্লাসে দেখাচ্ছিলাম যে এই লিস্ট অফ ইমেল লিখে যখন আপনারা মার্কেট প্লেস গুলোতে সার্চ করবেন, তখন দেখবেন যে এই লিস্ট অফ ইমেল কালেক্ট করার একটা টপিক আছে, এবং এই টপিকের নাম হচ্ছে লিড জেনারেশন। মানে এই যে ইমেল, এই ইমেলটাকে আসলে কি বলা হচ্ছে বলেন তো? এই ইমেলটাকে বলা হচ্ছে লিড। লিড বলা হচ্ছে। এই ইমেলটাকেই আসলে লিড বলা হচ্ছে, এবং এই ইমেলটা জেনারেট করা, এই ইমেলটা জেনারেট করা বা ইমেলটাকে কালেক্ট করাকে বলা হচ্ছে জেনারেশন, মানে জেনারেট করা। সো এই লিড গুলোকে জেনারেট করাকে মূলত আমরা লিড জেনারেশন টার্মে আখ্যা দেই, বা এই লিড জেনারেশন টার্মটা আসলে রিপ্রেজেন্ট করছে এই লিস্ট অফ লিড কালেক্টিং কে, বা এই লিস্ট অফ লিড কালেক্টিং কে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে লিড জেনারেশন বলে। এবারে আমাদের যারা ক্লায়েন্ট থাকবে তারা লিড জেনারেশন ডিরেক্টলি জানতেও পারে, আবার নাও জানতে পারে। সবাই যে জানবে ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনারা একটু মার্কেট প্লেস ভিজিট করেন, আমরা যদি একটু মার্কেট প্লেস ভিজিট করি, ফাইবার, আপওয়ার্ক, যে কোনো মার্কেট প্লেস আপনারা ভিজিট করতে পারেন। আমি ফাইবারটা দেখাচ্ছি, আপওয়ার্ক দেখতে পারেন, কেওয়ার্ক দেখতে পারেন, যত মার্কেট প্লেস আছে সব মার্কেট প্লেসে যে কিওয়ার্ড গুলো দিয়ে সার্চ করে করে আপনারা দেখতে পারেন। ধরেন আমরা এখানে লিড জেনারেশন লিখে সার্চ করছি, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম যে লিড জেনারেশন এই টপিকটাতে প্রায় 34,000 সেলার কিন্তু ফাইবারে কাজ করছে। সেম এজ আপনি যদি আপওয়ার্কে যান, ওখানে যে সার্চ করে দেখেন, তাহলে ওখানেও দেখবেন যে অনেক সেলাররা কাজ করছে। এবং সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে
যদি আমরা তো ফাইবারের জব পোস্টটা দেখতে পারি না ডিরেক্টলি, মানে আমি যখন একটা ভিজিটর হিসেবে ভিজিট করছি এভাবে, তখন কিন্তু আমি জব পোস্ট দেখতে পারবো না ফাইবারে। কিন্তু আপনারা যখন আপওয়ার্কে যাবেন ভিজিটর হিসেবে, তখন কিন্তু আপনারা জব পোস্ট দেখতে পারবেন। সো আপওয়ার্কে যদি যান তাহলে দেখতে পারবেন যে যে কোনো টার্ম দিয়ে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন প্রতিনিয়ত ঠিক কত জব পোস্ট হচ্ছে, এবং এই জব পোস্ট গুলো করা হচ্ছে কিন্তু সেলারদের জন্য, ফ্রিল্যান্সারদের জন্য। যে যেই টপিকে এক্সপার্ট সে সেই কাজটা করবে। এখানে কোনো বাধা ধরার নিয়ম নেই যে একজনই সব কাজ করবে, ব্যাপারটা এরকম না। বাট যার কাছে নক যাবে সেই কাজটা করবে ফাইবারের মতো, ব্যাপারটা এরকম না। এখানে জব পোস্ট করা হচ্ছে যে যেভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে পারবে সে সেই কাজটা করবে, এবং যার কাছে যত পটেনশিয়ালিটি আছে এবং কাজের কোয়ালিফিকেশন যার যেমন সে সেভাবে কাজটা করতে পারবে। সো আমরা যদি এখানে একটু ব্রাউজ জবে যাই, আমরা জব পোস্ট গুলো একটু দেখবো যে আপওয়ার্কে কি ধরনের জব পোস্ট করা হচ্ছে, বা আমরা যে কিওয়ার্ড গুলো শিখছি, আমরা যে টপিক গুলো শিখছি এই টপিকে জব পোস্ট হচ্ছে কিনা। আপনারা জাস্ট একটু এক্সপ্লোর করবেন। এক্সপ্লোর করলে কিন্তু অনেক কিছু জানা যায়, অনেক কিছু সম্পর্কে আইডিয়া জেনারেট হয়। সো আপনারা একটু এক্সপ্লোর করবেন। আমি প্রজেক্টে ক্লিক করি, সরি জবে ক্লিক করি। ইমেল মার্কেটিংটা তো আমরা সবাই জানি যে ইমেল মার্কেটিং টার্মটা প্রত্যেকটা ক্লায়েন্টই জানবে, ঠিক না? যারা কাজ করাতে আসবে তারা ইমেল মার্কেটিং সম্পর্কে জানবে। জানার পরে তারা ইমেল মার্কেটিংটা করাতে আসবে, যেহেতু এটা অনেক পপুলার একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং অনেক পপুলার একটা মার্কেটিং টেকনিক। সো আর যেহেতু আমরা জানি যে এটা হচ্ছে সব থেকে কমন একটা মার্কেটিং টেকনিক, সবাই ইউজ করে থাকে, সেটা দেশে বিদেশে। সব থেকে বেশি হচ্ছে আমরা যদি পশ্চিমা দেশের কথা চিন্তা করি, সব থেকে বেশি জনপ্রিয় মার্কেটিং টেকনিক হচ্ছে পশ্চিমা দেশগুলোতে, আমেরিকা, ইউরোপ আমেরিকাতে, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। সে 95%-এরও বেশি লোক হচ্ছে তারা ইমেইলটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়, এবং ইমেইলে যেই মার্কেটিং গুলো করা হয় বা প্রতিনিয়ত যে ইমেল গুলো তাদের কাছে যায়, তারা প্রতিদিন সকালে তাদের প্রথম কাজটা হচ্ছে ইমেল চেক করা। সো ওরা ইমেল মার্কেটিং করে এই পশ্চিমা দেশের মানুষগুলোকে সব থেকে বেশি রিচ আউট করা যায়। সো এটা তো অনেক পপুলার একটা টার্ম, এটা লিখে সার্চ করলে জব পোস্ট থাকবে, এটা তো 100% শিওর, ঠিক না? তো যেটা পপুলার না, এই ইমেল করতে গেলে যে ইমেল দরকার এবং এই ইমেল লিস্ট বিল্ড করার নামটা যে লিড জেনারেশন, লিড কালেক্ট করা, সো এইটা তো অত পপুলার না, আমাদের কাছে মনে হচ্ছে এত পপুলার না, ঠিক না? সো এটা আদৌ পপুলার কিনা বা এটাতে আদৌ কাজ হয় কিনা সেটা জানতে আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। বিভিন্ন মার্কেট প্লেস গুলো রিসার্চ করবেন, ফাইবার রিসার্চ করবেন, আপওয়ার্ক রিসার্চ করবেন, আরো যত মার্কেট প্লেস আছে, ঠিক না? আমরা কতগুলো মার্কেট প্লেস সম্পর্কে সবাই জানেন বলেন তো? ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে, কেওয়ার্ক আছে, এগুলো সবগুলো আমরা মার্কেট প্লেস যখন শিখবো তখন আমরা এই সবগুলো সম্পর্কে জানবো। তো আপনারা একটু স্টাডি করবেন, সেলফ স্টাডি করবেন যে এই টপিকগুলো নিয়ে আসলে কাজ হয় কিনা। তো ধরেন আপনি একটু লিড জেনারেশন লিখে সার্চ করেন, দেখেন যে আজকে কোনো জব পোস্ট আছে কিনা, গতকাল কোনো জব পোস্ট ছিল কিনা, তার আগের দিন কোনো জব পোস্ট ছিল কিনা। এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন আপনি ফিল করতে পারবেন, বা আপনারা ফিল করতে পারবেন যে এই টপিকগুলো নিয়ে আসলেই মানুষ জানে কিনা, বা যারা জানে তারা আসলে কোথা থেকে এই জব পোস্ট গুলো করছে, কোন দেশে এই টপিকগুলো বেশি পপুলার এবং তাদের কাজ করানোর ডিমান্ডটা আসলে কেমন। তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার এই এই সেক্টর গুলোতে কাজ করা উচিত কিনা, বা আপনি চাইলে এই জবগুলোতে আপনার জন্য হচ্ছে একটা সিভি ড্রপ করতে পারেন কিনা। এটা যখন আপনারা সেলফ রিসার্চ করবেন তখন এটা অনেক ভালো আসলে আপনারা এটার ডেমোস্ট্রেটটা করতে পারবেন, এটাকে অনেক ভালো একটা ফিগার আউট করতে পারবেন যে আপনার এটা জানা উচিত কি উচিত না, বা আপনার এটাতে অ্যাপ্লাই করা উচিত কি উচিত না। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জব যেটা লিড জেনারেশন কিওয়ার্ডে আসছে। কেন আসছে জানেন? কারণ এরা কোথাও না কোথাও লিড জেনারেশন কথাটা উল্লেখ করছে। যেমন এখানে দেখেন বলছে হায়ারিং কোল্ড কলার অ্যাপয়েন্টমেন্ট সিটার ফর ইউএস এজেন্সি, এবং এখানে তারা একটা কিওয়ার্ড ইউজ করছে, সেটা হচ্ছে লিড জেনারেশন। কেন ইউজ করছে এটা? এটা আবার লিড জেনারেশনের একটা টার্ম, কোল্ড কলার। আমরা যখন লিড জেনারেশনটা শিখবো তখন এই টার্মটার সাথে আমরা পরিচিত হব। জাস্ট আমি একটু আপনাদের জানার জন্য বলছি, কোল্ড কলিংটা হচ্ছে আম, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাপয়েন্টমেন্ট যারা হচ্ছে সেট করে বা অ্যাপয়েন্টমেন্ট যারা বুক করে, আমরা বাংলাদেশে এটাকে কি বলি বলেন তো? যারা আসলে ফোন কলের মাধ্যমে হচ্ছে কাস্টমারদেরকে কানেক্ট করে, এদেরকে আমরা কি বলি? বাংলাদেশের টার্ম, ইউএস এর টার্মে এদেরকে আমরা কোল্ড কলার বলি বা অ্যাপয়েন্টমেন্ট সিটার বলি। যারা হচ্ছে
ফোনের মাধ্যমে তাদের কাস্টমারদের সাথে কানেক্ট করে। সো কাস্টমার কেয়ার বলা যায় হ্যাঁ অথবা হ্যাঁ হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ মানে যারা ফোনের মাধ্যমে তাদের কাস্টমারদের সাথে কানেক্ট করবে, বিভিন্ন সমস্যা সুবিধা অসুবিধা সম্পর্কে জানবে এবং সেটার সমাধান দিবে। কাস্টমার সাপোর্ট তো বলি আমরা, ঠিক না? সো ওয়ান কাইন্ড অফ দ্যাট হ্যাঁ কোল্ড কলার হচ্ছে সেই পার্সন যে কলের মাধ্যমে তার ক্লায়েন্টের যেই ইয়েটা আছে, যে রিকোয়ারমেন্টটা আছে সেটা সলভ করবে। ধরেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি তার লিস্ট অফ একটা নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনি কল করে এই ক্লায়েন্টগুলোর কাছে থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুক করবেন। সো আপনি কোল্ড কলারের কাজ হচ্ছে কল করবে সবাইকে এবং প্রত্যেকের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিবে। সো এই জন্য এদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিটারও বলা হয়। অ্যাপয়েন্টমেন্টটা সেট করে যারা, মিটিংটা যারা সেট করে ফোন কলের মাধ্যমে, এই জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিটারও বলা হয়। এবং এটার আরেকটা টার্মস হচ্ছে কোল্ড কলার। এরা কল করে বিভিন্ন ডিলিং গুলো করে, কলের মাধ্যমে ডিলিং গুলো ফিক্স করে। শুধুমাত্র ইমেল মার্কেটিং করে ব্যাপারটা স্টপ করে দেয় না, মার্কেটিং করার পরে যখন যে ইন্টারেস্টেড বলে তার সাথে তখন কলে কথা বলে তার কাছ থেকে ওই প্রজেক্টটার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেয় বা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে। সো দ্যাটস ওয়াই হচ্ছে এদেরকে অ্যাপয়েন্টমেন্ট সিটারও বলা হয়, আবার এদেরকে কোল্ড কলারও বলা হয়। এবং এটা লিড জেনারেশনের সাথে কেন কানেক্টেড জানেন? কারণ এটা তারাই করে যারা ওই লিড গুলো কালেক্ট করে। মোস্টলি ইউএস এর ক্ষেত্রে মোস্টলি হচ্ছে এটা তারাই করে, বা ইউএস বা ইউএস এর বাইরের থেকে যারা করে, বিশেষ করে ইন্ডিয়া বা ফিলিপিন্স, অন্যান্য কান্ট্রি আছে যারা এই কাজগুলো করে থাকে। ইন্ডিয়া বা ফিলিপিন্স এর অনেক অ্যাপয়েন্টমেন্ট সিটার আছে ইউএস এ কাজ করে বিভিন্ন রিমোট কোম্পানিতে। এরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সিটার বা কোল্ড কলার হিসেবে কাজ করে। বাংলাদেশ থেকে এই টপিকটা খুবই কম, কারণ বাংলাদেশে সবাই আসলে ইউএস এর অ্যাকসেন্টে ফ্লুয়েন্ট কথা বলতে পারে না। এটা অনেক বেরিয়ার আছে বাংলাদেশের ক্ষেত্রে। সো বাংলাদেশ থেকে রিমোট ভাবে কোল্ড কলার বা অ্যাপয়েন্টমেন্ট সিটারের কাজ করে খুব কম পার্সন। তারপরেও যে করে না ব্যাপারটা এরকম না, কিন্তু এটাও আসলে লিড জেনারেশনের ভিতরেই ঢুকে যায়। দ্যাটস ওয়াই এখানে ওরা লিড জেনারেশন টপিকটা অ্যাড করছে। এবার দেখেন এখানে বলছে যে এখানেও লিড জেনারেশন টপিকটা এই যে কিওয়ার্ডে আছে। এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, আইটি সাপোর্ট এন্ড টেকনোলজি সেলস, এখানেও কোথাও না কোথাও তারা লিড জেনারেশন টপিকটা বলছে। দ্যাটস ওয়াই এটা চলে আসছে। এবং এখানে দেখেন পোস্টেড 11 minutes ago, যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাড স্পেশালিস্ট নিডেড টু ড্রাইভ ওয়েবিনার রেজিস্ট্রেশন অ্যান্ড বিল্ড বিটুবি লিড ফানেল। এখানে হচ্ছে এক্স্যাক্টলি তাদের লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য, এই যে দেখেন ওরা বলছে লিড জেনারেশন ক্যাম্পেইনের জন্য তাদের হচ্ছে একজন এক্সপার্ট দরকার যে কিনা লিঙ্কডইনে অ্যাড অ্যাডটা ইয়ে করতে পারবে, অ্যাডটা রান করতে পারবে এবং ওই অ্যাডে যে লিড গুলো আসবে সেগুলো কালেক্ট করতে পারবে। মানে এখানে লিড জেনারেশন এবং লিঙ্কডইন অ্যাডটা একসাথে করা আছে। এবং এই লিঙ্কডইন অ্যাডটাও কিন্তু আমাদের এই ডিজিটাল মার্কেটিং বা লিড জেনারেশনের ভিতরেই পড়ে। লিড জেনারেশনের ভিতরে লিঙ্কডইনের A to Z পড়ে। মানে লিড জেনারেশন টার্মটাই হচ্ছে আমাদের লিঙ্কডইন। আমরা সবাই লিঙ্কডইন জানি তো, লিঙ্কডইন জি ম্যাম চিনি তো সবাই। সো লিড জেনারেশন টার্মটা লিঙ্কডইনের সাথে একদম ফুললি কানেক্টেড। এখানে দেখেন 11 মিনিট আগে আরো একটা পোস্ট আছে, রিয়েল এস্টেট ভার্চুয়াল VA হচ্ছে একটা শর্ট ফর্ম, VA এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। সো এই রিয়েল এস্টেট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে এই রিয়েল এস্টেটের লিড গুলো জেনারেট করা, মানে এক কথায় এটা হচ্ছে লিড জেনারেশনের কাজ। এবং আপনি যখন পুরা এই জব রিকোয়ারমেন্টটা পড়বেন, যেখানে আসলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য, তখন দেখবেন এটা পুরাটাই একটা লিড জেনারেশনের কাজ। এবং দেখেন ওরা এখানে লিড জেনারেশন কথাটাও বলে দিচ্ছে। So, এখানে দেখেন লিঙ্কডইন অটোমেশন ম্যানেজার, এখানেও লিড জেনারেশন কথাটাই বলছে, লিড জেনারেশন এবং এখানে আর অনেক পেজ আছে। সো আপনারা যদি একটু ফলো আপ করেন তাহলে দেখবেন যে আপনারা এই টার্মটা না জানলেও যাদের দরকার তারা কিন্তু ঠিকই এই টার্মটা জানে। এবার একটু ফাইবারে দেখি, লিড জেনারেশন লিখে সার্চ করছি, এখানে তো আমরা জব পোস্ট দেখতে পারবো না যে কার কার মানে কোন বায়ারের লিড জেনারেশনের কাজ দরকার, সে যে জব পোস্টটা করছে সেটা আমরা এখানে দেখতে পারবো না। অ্যাজ আ ভিজিটর সেটা আমরা দেখতে পারবো না। অ্যাজ আ সেলার যখন আমরা এখানে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের কাছে যে ব্রিফ গুলো আসবে সেখান থেকে আমরা দেখতে পারবো যে ক্লায়েন্ট কি ধরনের লিড জেনারেশনের জন্য জব পোস্ট করছে। বাট এখন তো আমরা ভিজিটর আছি, সো ভিজিটর হিসেবে আমরা দেখতে পারবো না যে কে কি ধরনের লিড জেনারেশনে কাজ চাচ্ছে। বাট আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে কাজ আছে কিনা, এই টপিকটাতে কাজ আছে কিনা, যারা কাজ করছে তাদের কাছে আসলে এখন বর্তমানে কাজ আছে কিনা। যেমন আমরা যদি একটু দেখি, আহ এই যে একটা সেলার, উনি লিড জেনারেশনে কাজ করছেন এবং উনি অলরেডি
144, মানে 144টা অলরেডি 5 স্টার সহ বা এভারেজ 5 স্টার সহ উনি কাজ কমপ্লিট করছেন। আর এই র্যাটিংটা মূলত আমরা বলি যে কাজের মোটামুটি 50%ও র্যাটিং আমাদের আসে না। সো এখানে আমরা 30% বলতে পারি, 30 বা 40%। 100% কাজ যখন আমরা করি, মানে 10টা কাজ করলে এখান থেকে 3টা বা 4টা কাজের র্যাটিং আমরা পাই, বাকিগুলো ওভাবে র্যাটিং আসে না। তো সবাই আসলে র্যাটিং দিতে ইউজ টু না বা অভ্যস্ত না। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে উনি আসলে কতগুলো কাজ করছেন, 144টা ওনার র্যাটিং আছে, দ্যাটস মিন উনি আসলে 500+ কাজ করছেন। আমরা যদি একটু ওনার প্রোফাইলে যাই সেটা আমরা বুঝতে পারবো। এখানে দেখেন অপারেটেড সেলার এবং কাজ করছে লিড জেনারেশন নিয়ে, অলরেডি ওনার 508টা র্যাটিং আছে। এখানে একজন লেভেল 1 সেলার আছেন, উনি লিড জেনারেশন নিয়ে কাজ করছেন এবং উনি দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, উনি মাত্র 500টা মানে কাজ তো আরো করছেন, বাট ওনার র্যাটিং আছে 500টা, উনি টপ রেটেড। আর এখানে উনি প্রায় 1K+ কাজ করেছেন, বাট ওনার লেভেলটা হচ্ছে লেভেল 1। অবভিয়াসলি টপ রেটেড থেকে লেভেল 1 হচ্ছে নিচে, ঠিক না? তো এটার কারণটা কি, এটা আমরা আস্তে আস্তে মার্কেট প্লেসে যখন যাব, মার্কেট প্লেস যখন শিখবো, তখন এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলস আমরা আলোচনা করব। দেখেন যেটা নিয়ে কথা বলছিলাম, যে উনিও কিন্তু ইমেল লিস্ট বিল্ড করে, মানে লিড জেনারেশন করে, এবং লিড জেনারেশনে উনি 1000+ কাজ উইথ র্যাটিং করেছেন। 1000+ কাজের র্যাটিং আছে, মানে ওনার কাজ আছে মিনিমাম হচ্ছে 3-4 হাজার কাজ আছে টোটাল। আর র্যাটিং আছে মূলত 1000+ র্যাটিং আছে। সো চিন্তা করেন তাহলে কত কাজ করছে মানুষ এই টপিক গুলোতে। এবার যদি এদের প্রোফাইল গুলোতে একটু ঢুকে দেখেন যে এরা তো আগে এই কাজগুলো করে ফেলছে, এখন বর্তমানে এদের প্রোফাইলে কাজ আছে কিনা, এখন বর্তমানে এদের কার প্রোফাইলে ঠিক কতগুলো কাজ আছে। আমরা যদি একটু 2-3টা প্রোফাইল ওপেন করি, এমন কেন দেখাচ্ছে, আমরা ইনকিউতে থাকা কাজগুলো দেখবো। সো ইনকিউতে থাকা কাজগুলো তো দেখানোর কথা। ফাইবার অলওয়েজ ওদের অ্যালগোরিদম আপডেট করে। তো ইনকিউতে থাকা কাজগুলো আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যখন দেখছিলাম তখনও দেখাচ্ছিল ইনকিউতে থাকা কাজগুলো, এখন দেখাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, সেটা তো সমস্যা নেই। আমরা যদি একটু প্রোফাইলটা ভিজিট করি, দেখেন উনি অলরেডি ওনার কাজ কমপ্লিট হচ্ছে। দেখেন ওনার কতগুলো অর্ডার কমপ্লিটেড, 3800 অর্ডার ওনার কমপ্লিট করা, এবং র্যাটিং আছে কতগুলো। তাহলে চিন্তা করেন র্যাটিং এর পার্সেন্টেজটা কেমন যায় আসলে। তবে সবার ক্ষেত্রে যে এত ডেফার করে র্যাটিং, ব্যাপারটা এরকম না। একটা পার্সেন্টেজে থাকে, লাইক 100 কাজ করলে বা 500 কাজ করলে মিনিমাম 1-150 র্যাটিং পাওয়া যায়। এটা হচ্ছে একটা পার্সেন্টেজ থাকে র্যাটিং এর। দেখেন উনি ইমেল কালেক্টের কাজ বা হচ্ছে লিড জেনারেশনের কাজ উনি কতগুলো করে ফেলছেন, উনি করে ফেলছেন প্রায় 3800 প্রজেক্ট উনি কমপ্লিট করে ফেলছেন। এবং ওনার প্রোফাইলটা যদি আমরা একটু ভিজিট করি, 1 মান্থ অ্যাগো এই র্যাটিংটা আছে ওনার, এবং এই র্যাটিংটা দেখেন পুরোটাই হচ্ছে লিড জেনারেশন কাজের একটা র্যাটিং, যেটা উনি ক্লায়েন্টের কাছ থেকে রিট্রিভ করেছেন। এবার ওনার প্রোফাইলটা যদি আরেকটু ভিজিট করি, ওকে, এগুলো সব ওনার র্যাটিং, কত র্যাটিং পাচ্ছেন, এবং মোস্ট রিসেন্ট র্যাটিংটা কবে ছিল, 3 উইক অ্যাগো ওনার মোস্ট রিসেন্ট র্যাটিং ছিল। আচ্ছা আমরা এই প্রোফাইলটা দেখি। ইনকিউতে থাকা কাজগুলো দেখাচ্ছে না, বাট আপনারা যদি একটু প্রোফাইলগুলো রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন যে এরা সবাই অনেক বেশি কাজ অলরেডি করেছে, এবং সবার কাছে অনেক, মানে তাদের হাতে অনেকগুলো কাজ আছে।
যেটা ফাইবারে হচ্ছে আমি জানি না এটা কেন এখন দেখা যাচ্ছে না, বাট এটা দেখা যায় ইনকিউতে। ইনকিউতে যে প্রজেক্টটা থাকে সেটা হচ্ছে মূলত তাদের এখন বর্তমানে তাদের কাছে আছে এই প্রজেক্টগুলো ইনকিউতে, বা ইন প্রোগ্রেসে চলছে এই প্রজেক্টগুলো। সো এটা যদি একটু দেখি, 2 months ago এটা তো দেখতে পাচ্ছি না। এখানে দেখেন 530টা অর্ডার হচ্ছে লিড জেনারেশনে। ওনার প্রোফাইলটাও পুরোটা লিড জেনারেশনের প্রোফাইল, লিড কালেক্ট করছে। 530টা অর্ডার অলরেডি ওনার কমপ্লিটেড। এবং হচ্ছে আমরা যদি দেখি ওনার র্যাটিং গুলো, সেক্ষেত্রে হচ্ছে ওনারও র্যাটিং গুলো একদম রিসেন্টলি র্যাটিং গুলো আপনারা দেখতে পারবেন। এবং আমি জানি না এটা আসলে কেন ইন প্রোগ্রেস থাকা প্রজেক্ট গুলো দেখাচ্ছে না, বাট আপনারা একটু ট্রাই করবেন। এটা ফাইবারে কোনো বাগ হতে পারে, কোনো প্রবলেম হতে পারে, জাস্ট ওদের অ্যালগোরিদমে কোনো প্রবলেম হতে পারে। আই হোপ এটা ঠিক হয়ে যাবে। মোস্ট রিসেন্ট দেখেন, মোস্ট রিসেন্ট রেটিং হচ্ছে 1 day ago, তার মানে একদিন আগে ওনার ওনার এই কাজের হচ্ছে উনি রেটিংটা, একটা লিড জেনারেশনের কাজের উনি এই রেটিংটা হচ্ছে জাস্ট একদিন আগে উনি ওনার ক্লায়েন্টের কাছ থেকে এই রেটিংটা পেয়েছেন। সো একদিন আগে যে রেটিংটা পেয়েছেন তার মানে এই কাজটা ওনার খুব রিসেন্ট করা। এবং অবশ্যই হচ্ছে আরো কাজ হচ্ছে ওনার হাতে আছে, যেগুলো আমি জানি না কেন দেখতে পাচ্ছি না আমরা ম্যাম ফাইবারে, কেন অনেকগুলোই দেখতে পাচ্ছি থাকে না। এরকম ওয়ার্কিং দেখায়। হুম হুম থাকে। একটা বা দুইটা গিগে থাকে না, বাকি গিগ গুলোতে থাকে। বাট হ্যাঁ আমি দেখেছি, আমি সার্চ করার সময় অনেক জায়গায় দেখছি এটা কেন এখন দেখাচ্ছে না, এটা মেবি এটা ওদের কোনো অ্যালগোরিদমের কোনো বাগ হতে পারে। এটা হয় ফাইবারে, মাঝে মধ্যে এটা হয়। সেটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম প্রত্যেকটা প্রোফাইলে, যে তাহলে আমি একটু বোঝাতে পারতাম যে কি লেভেলের কাজ আসলে অনগোয়িং আছে বা ইন কিউতে আছে, ইন প্রোগ্রেসে আছে। কোনো কোনো গিগেই দেখাচ্ছে না। মোস্টলি একটা বা দুইটা গিগ এমন দেখাবে যেখানে আসলে একটা প্রোফাইলের ডিটেলস থাকবে, সব ডিটেলস, কত কাজ করেছে, এই যে টোটাল কত অর্ডার কমপ্লিটেড, কোথা থেকে সেলার অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, এবং বাকি কত রেটিং আছে, বাকি সব ডিটেলস থাকবে। বাট বাকি গিগ গুলোতে হচ্ছে কোনটার প্রোগ্রেস কেমন, কতগুলো করে অর্ডার আছে, সেই জিনিসগুলো থাকে। বাট এখন কেন জানি কোনোটাতেই দেখাচ্ছে না। আমি বেশ কয়েকটা প্রোফাইলে ভিজিট করলাম, কোনোটাতেই দেখাচ্ছে না। যাই হোক, সেটা প্রবলেম না। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা জানি না হয়তো বা এই ট্রাম গুলো, বা এতটা হয়তো বা পপুলার না, আমরা হয়তো বা এই ট্রাম গুলোর সাথে অত বেশি ফেমিলিয়ার না, আমরা জানি না। কিন্তু যারা কাজ করাচ্ছে তারা কিন্তু ঠিকই জানে, তারা কিন্তু ঠিকই প্রতিনিয়ত জব পোস্ট করছে, কাজ দিচ্ছে, কাজ নিচ্ছে, এবং হচ্ছে তাদের এই এই জিনিসগুলো কিন্তু অনগোয়িং আছে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই যে টপিক গুলো নিয়ে আমরা কথা বলছি, টপিক গুলো আমাদের একটা কোর্সের সাথে ইনক্লুডেড করা, যেহেতু একটা আরেকটার সাথে পুরাপুরি ভাবে জড়িত, বা একটা আরেকটার সাথে পুরাপুরি ভাবে কানেক্টেড। এবং এই জিনিসগুলো নিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে মার্কেট প্লেসে, এবং অনেক বেশি কাজ করা হচ্ছে। সো ওয়াই নট, আমরা কেন এই জিনিসগুলো শিখবো না, ঠিক না? যেহেতু কাজ হচ্ছে এবং আমরা যে টপিক গুলো শিখছি সেগুলো যেহেতু একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট এবং কানেক্টেড, তাহলে আমরা কেন শিখবো না? তো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে ইমেল মার্কেটিং এবং লিড জেনারেশন একসাথে কানেক্টেড। এবং আমরা মূলত স্টার্ট করব লিড জেনারেশন দিয়ে, যেহেতু এটা কম্পারেটিভলি ইজি ইমেল মার্কেটিং এর থেকে। যেহেতু লিড জেনারেশনটা একটু ইজি, বিকজ এখানে আমরা সবাই বুঝতে পারছি যে আমরা এখানে ইমেল মার্কেটিং যেটা করব, সেখানে মার্কেটিং এর অনেকগুলো স্ট্র্যাটেজি আমাদের শিখতে হবে। ইমেল স্ট্রাকচার কিভাবে করতে হবে, ইমেল টেমপ্লেটের স্ট্রাকচার গুলো কি 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 নিয়ম, অনেক কিছু মেনটেন করতে হচ্ছে, ঠিক না? সো ইমেল মার্কেটিং এর থেকে যেহেতু ইমেল কালেক্ট কিভাবে করতে হবে, এবং সেটার যেহেতু একটা আলাদা টপিক আছে লিড জেনারেশন, এই লিড জেনারেশনটা কি, এটা যেহেতু ওটা থেকে ইজি হবে, দ্যাটস ওয়াই আমাদের কোর্সের স্ট্রাকচারটা হচ্ছে আগে আমরা বেসিকটা শিখবো, বেসিক একদম বেসিক যেটা মানে লিড জেনারেশন, এবং তারপরে হচ্ছে আমরা ইমেল মার্কেটিংটা শিখবো। সো এই যে কোর্সের স্ট্রাকচারটা, এটা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে বলবেন, না হলে আমি আরেকবার ক্লিয়ার করব। আচ্ছা আপু, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ডেটা এন্ট্রি আর লিড জেনারেশনের মধ্যে পার্থক্যটা কি? এটাই আমি এখন বলি আপনাদেরকে। দেখেন, আমরা যদি ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, আমরা ডাইনামিক কথাটার সাথে সবাই পরিচিত তো। লিড জেনারেশনটা হচ্ছে একটা ডাইনামিক ফিল্ড, যেখানে আপনাকে এন্টায়ার মার্কেটিংটা জানতে হবে, বা মার্কেটিং সম্পর্কে আইডিয়া রাখতে হবে। বা ডেটা এন্ট্রি যখন আমরা বলি, বা লিড জেনারেশনটাকে এক কথায় আমরা হচ্ছে এক্সটেন্ডেড পার্ট অফ
ডিজিটাল মার্কেটিং বলতে পারি, মানে ডিজিটাল মার্কেটিং এর একটা এক্সটেন্ডেড ভার্সন। ডিজিটাল মার্কেটিংটা তো শুধু মার্কেটিং এর ভিতরে থাকছে, আর লিড জেনারেশনটা হচ্ছে পুরো একটা রিসার্চ করা এবং মার্কেটিং করা এবং লিড ক্যাপচার করা, সেখান থেকে সেলস জেনারেট করা। দেখেন আমরা মার্কেটিং কেন করি? মার্কেটিং করি হচ্ছে সেলসটা জেনারেট করার জন্য, ঠিক না? এতটুকু তো আমরা বুঝি যে মার্কেটিংটা কেন করি। মার্কেটিং জি করি আপু। সেলসটা জেনারেট করার জন্য, কিন্তু লিড জেনারেশনটা কি হচ্ছে? লিড জেনারেশনটা হচ্ছে এটা একটা এক্সটেন্ডেড পার্ট। সেটা কেমন? লিড জেনারেশন শুধু মার্কেটিং করছে না, লিড জেনারেশনের কাজ হচ্ছে তোমার তোমার বিজনেসের জন্য কোন মার্কেটিং স্ট্র্যাটেজিটা তোমার জন্য অ্যাপ্লিকেবল সেটা তুমি ফাইন্ড করো, সেই স্ট্র্যাটেজিটা তুমি ফাইন্ড করো, এবারে সেটাতে তুমি মার্কেটিং করো, দেন লিড গুলো তুমি কালেক্ট করো। তোমার যে টার্গেটেড যে অডিয়েন্স যারা তোমার কাছ থেকে প্রোডাক্টটা কিন্তু ইন্টারেস্টেড, তাদের লিডটা তুমি কালেক্ট করো, এবারে সেই লিডের ভিতরে তুমি সেলসটা জেনারেট করো। এবার লিড থেকে কিভাবে সেলস জেনারেট করবে, পুরো জিনিসটাই হচ্ছে লিড জেনারেশন ফানেলের ভিতরে থাকে। এটা একটা পুরো একটা রিসার্চের একটা পার্ট, যেটাকে আমরা ডাইনামিক একটা পার্ট বলছি। মানে শুধুমাত্র লিডটা কালেক্ট করা বা ইমেলটা কালেক্ট করা লিড জেনারেশনের কাজ না। যদি আপনি এন্টায়ার লিড জেনারেশনের কথা বলেন, তাহলে এটা একটা ডাইনামিক পার্ট এবং এটা একটা এক্সটেন্ডেড পার্ট অফ বা একটা এক্সটেন্ডেড ভার্সন অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা আসলে লিড জেনারেশনের ভিতরেই থাকে। এই লিড জেনারেশনের ভিতরেই আসলে আমাদের মার্কেটিংটা বা মার্কেটিং টপিকটাকে আমরা ইউটিলাইজ করি বা আবিষ্কার করি। লিডটাকে কালেক্ট কোথা থেকে করব? সাম অফ লিড আমরা কি করতে পারি, ম্যানুয়ালি গুগল রিসার্চ করে আমরা কালেক্ট করে ফেলতে পারি, বাট যখন আমাদের ক্লায়েন্টের এক্সাক্ট চাহিদা সম্পূর্ণ লিড দরকার, যে ক্লায়েন্টের যে সার্ভিস বা তার যে বিজনেস, এই বিজনেসটা কাদের দরকার সেই লিডটা তুমি আমাকে দাও। যখন এই টপিকে আমরা চলে আসি যে ক্লায়েন্টের যেই সার্ভিসটা, সেই সার্ভিসটা কাদের দরকার, এক্স্যাক্টলি সার্ভিস নিডেড, এই যে লিডটা আমরা কালেক্ট করব, তখন কিন্তু আমরা আর গুগল রিসার্চ করে লিড ফাইন্ড করতে পারবো না, তখন আমাদের মার্কেটিং এ যেতে হবে। মানে লিড কালেক্ট করার ভিতরেই কিন্তু আমাদের মার্কেটিংটা আছে। মার্কেটিং টপিকটা আবিষ্কারই হয় লিড জেনারেশনের ভিতরে এসে। এটা লিড জেনারেশনের ভিতরকার একটা পার্ট। ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং টপিক যতগুলো আছে, এটা হচ্ছে লিড জেনারেশনের ভিতরকার একটা পার্ট। এবারে এই মার্কেটিং করে যে লিড গুলো বা যেই টার্গেটেড যে অডিয়েন্স গুলো আসলো, সেই অডিয়েন্স গুলোর কাছে আপনি কিভাবে সেল করবেন সেটাও আপনাকে লিড জেনারেশন স্ট্র্যাটেজির মাধ্যমেই বের করতে হবে। সো এই এন্টায়ার পার্টটা কিন্তু লিড জেনারেশনের ভিতরে, এটা একটা ডাইনামিক পার্ট। আর ডাটা এন্ট্রি কাজটা কি? শুধুমাত্র আপনি কোথাও থেকে কপি করে পেস্ট করে ডাটাটা এন্ট্রি করবেন। এবারে কি ডাটা এন্ট্রি করছেন, কেন করছেন, এটা আপনার না জানলেও চলবে। মানে এটা ডাটা এন্ট্রিটা ডাইনামিক না, এটাকে আমরা আসলে স্ট্যাটিক একটা জিনিস বলতে পারি, যেটা একদম স্ট্যাটিক বা যেটা হচ্ছে একেবারেই আম, কোনো ডাইনামিক কোনো ফ্যাক্টর না, কোনো ডিজিটালাইজড কোনো ফ্যাক্টর না, বা এটার জন্য কোনো টেকনিক্যাল কোনো টপিক আপনাকে শিখতে হবে না। টেকনিক্যালি মার্কেটিং যেমন লিড জেনারেশন করতে যদি আপনার মনে হয় যে না, আমি মার্কেটিং করে যারা আমার ইন্টারেস্টেড লিড, সার্ভিস ইন্টারেস্টেড যে লিড গুলো, সেগুলো বের করতে হলে অবশ্যই আপনাকে মার্কেটিং করতে হবে, তখন আর রিসার্চ করে বের করা সম্ভব না। সো এটা করতে হলে আপনার টেকনিক্যালি মার্কেটিং শিখতে হবে, বাট ডেটা এন্ট্রির মধ্যে কোনো টেকনিক্যাল পার্ট নেই। এখানে জাস্ট আপনাকে আপনার ক্লায়েন্ট কিছু রিসোর্স দিবে, কিছু শিট দিবে, কিছু ফাইল দিবে, কিছু বই দিবে, যে এক কথায় যদি বলি, এবং ওটা দেখে দেখে আপনাকে কপি পেস্ট করতে হবে। লাইক আপনি একটা খাতা দেখে আরেকটা খাতায় লিখছেন। এটাকেই আপনি যখন অনলাইনে করছেন, কোনো টুলস কোনো সফটওয়্যারে করছেন, লাইক আপনি যখন ওয়ার্ডে করছেন, একটা দেখে আরেকটাতে কপি পেস্ট করছেন। তো শুধু কপি পেস্টের কাজটাকে আমরা মূলত ডাটা এন্ট্রি বলি, ডাটাটাকে এন্ট্রি করা। এখানে আর কোনো ধরনের কোনো ডাইনামিক কোনো পার্ট নাই, কোনো টেকনিক্যাল কোনো পার্ট নাই। বোঝা গেল? মানে আপু হচ্ছে কি আমার ডেটাগুলো মানে খুঁজে বের করতে হবে না? মোস্ট অফ দ্য টাইম সেটা খুঁজে বের করতে হয় না। ডাটা এন্ট্রি যদি আমরা শুধু বলি, এটা শুধুমাত্র কপি পেস্টের কাজটাকে আমরা ডাটা এন্ট্রি বোঝাই। আর যখন আপনি রিসার্চের পার্টে চলে যান, সেটা আসলে ওয়েব রিসার্চ হয়ে যায়, এবং ওয়েব রিসার্চটা হচ্ছে লিড জেনারেশনের একটা পার্ট। সেটাকে অনেকে এখন ডাটা এন্ট্রির ভিতরে অ্যাড করে দেয়, রিসার্চ করে কাজ করা। এখানে দেখেন ওয়েব রিসার্চ কথাটা অ্যাড করা আছে, ওয়েব রিসার্চ। সো ওয়েব রিসার্চ করে আপনি ডাটাটা এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রে এটা ওয়েব রিসার্চ করে ডাটা এন্ট্রি হচ্ছে। বাট মোস্টলি ডাটা এন্ট্রি যে পার্টটা বা যে টার্মটা, এটা কিন্তু ডাইনামিক কোনো কিছু না, জাস্ট আপনাকে এন্ট্রি বেস কাজ করা। আপনি কোথাও থেকে ডাটাকে কপি করছেন এবং সেটাকে পেস্ট করছেন আরেকটা ফাইলে। জি আপু, বুঝতে পেরেছি। ওকে, সো দ্যাটস ওয়াই আসলে যখন আপনারা লিড জেনারেশন শিখবেন, এটার ভিতরে ডাটা এন্ট্রি অলরেডি চলে আসে, কারণ আপনি লিড গুলো তো কোথাও থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন সেটা শিখছেন, কালেক্ট করে কিভাবে কপি পেস্ট করবেন সেটা শিখছেন। এটার ভিতরে ডাটা এন্ট্রি শেখা হয়ে যায়। বাট শুধু ডাটা এন্ট্রি শিখলে লিড জেনারেশন শেখা হবে না। ক্লিয়ার? জি আপু। ক্লিয়ার ম্যাম।
ওকে, এবারে আসি হচ্ছে আমরা একটু লিড জেনারেশনের বেসিকটা জানি এবং লিড জেনারেশনের কি কি আমরা শিখবো সেটা একটু দেখি। আমরা তো ইমেল মার্কেটিং এর কি কি শিখবো সেটা দেখে আসলাম, বাট ইমেল মার্কেটিং কি বেসিক এটা কিন্তু এখনো স্টার্ট করিনি, বিকজ আমরা ইমেল মার্কেটিং এর ক্লাসে এই টপিক গুলো স্টার্ট করব। আমরা যেহেতু আমাদের ক্লাসটা স্টার্ট করছি লিড জেনারেশন দেন হচ্ছে ইমেল মার্কেটিং, তাই আমরা লিড জেনারেশন টপিকটা থেকে স্টার্ট করব এবং মোস্টলি আমরা 2টা বা 3টা ক্লাসের মধ্যে লিড জেনারেশনটা কভার করে ফেলতে পারবো, যেহেতু আমাদের ক্লাসগুলো হচ্ছে প্রায় অলমোস্ট 2 ঘন্টা করে হবে। সো আজকে ক্লাসটা যদি বাদ দিই তাহলে, কারণ আজকে ক্লাসটা তো অলমোস্ট আমরা হচ্ছে বেসিক নিয়েই কথা বললাম প্রায় 1 ঘন্টা। সো আমরা শুরু করি যে লিড জেনারেশনটা আসলে কি। অলরেডি আপনারা অনেকেই এখন মূলত অ্যাওয়ার যে লিড জেনারেশনটা কি, ঠিক না? অনেকেই বুঝে গেছেন যে লিড জেনারেশন টার্মটা আসলে কি। সো এটার মেইন যে টার্ম বা এটা হচ্ছে মানে মেইন যে পারপাস সেটা হচ্ছে লিডটা কালেক্ট করা বা ইমেল। লিডটা আসলে আমরা কি বলছি, ইমেল বা কন্টাক্ট ইনফোকে আমরা লিড বলছি, ঠিক না? টার্গেটেড কন্টাক্ট ইনফো, সেটা ইমেল হতে পারে, ফোন নাম্বার হতে পারে বা অন্য কোনো কন্টাক্ট ইনফো হতে পারে, সেটা সোশ্যাল মিডিয়ার লিংক হতে পারে। অনেকে ইমেল বা ফোন নাম্বারে কন্টাক্ট না করে কিন্তু ইনস্টাগ্রামে কন্টাক্ট করতে পারে, ঠিক না? লিঙ্কডইনে কন্টাক্ট করতে পারে, সেটাও লিড। মানে আমাদের টার্গেটেড যে কন্টাক্ট ইনফোটা সেটাকে আমরা কি বলছি, লিড। সো এই টার্গেটেড কন্টাক্ট ইনফো জেনারেট করাটাই মূলত হচ্ছে আমাদের লিড জেনারেশনের মেইন পারপাস। এবার এই পারপাসটা কেন কেন আমরা এই টার্গেটেড কন্টাক্ট ইনফোটা জেনারেট করি? এটা মূলত করি আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য এবং আমাদের বিজনেসের সেলসটা বাড়ানোর জন্য। এতটুকু সবাই ক্লিয়ার? এই কথাগুলো এখানে অনেক সুন্দর করে জেনেরিক বাংলা টার্মে লেখা আছে যে কেন আমরা লিড জেনারেশন করি, লিড জেনারেশন আসলে কি। লিড জেনারেশন হলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যেখানে আমরা কি করি, বিজনেসের পণ্য বা আমাদের বিজনেসের যেই প্রোডাক্টটা আছে সেটার প্রতি আমাদের গ্রাহককে, আমাদের যেই অডিয়েন্স থাকে তাদেরকে আমরা কি করি, অ্যাট্রাক্ট করার জন্য কি করা হয়, লিডটাকে কালেক্ট করা হয় এবং সেই লিডে দেন পরবর্তীতে মার্কেটিং করা হয় ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য বা আমাদের কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ওটাতে আমাদের পরবর্তীতে কি করা হয়, বিভিন্নভাবে মার্কেটিং করা হয়। আপনারা আজকে একটা ওয়েবসাইটে যান, একটা ওয়েবসাইটে একটু লগ ইন করেন, দেখবেন কালকে থেকে সেই ওয়েবসাইটের থেকে আপনাদের মেইল আসবে। এই মেইলটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যেটা দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করা হচ্ছে এবং আপনাকে জানানো হচ্ছে যে তাদের আসলে কি কি সার্ভিস আছে। সো এখানে বাংলা অনেক জেনেরিক টার্ম লেখা আছে যেগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে আসলে লিড জেনারেশনটা কি বা লিডটা আসলে কি। সো এই টপিকগুলো আমরা সবাই জানি, বা এখানে আরো বলা আছে লিড জেনারেশনটা আসলে মূলত কি, মার্কেটিং এবং সেলস এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন। এটা তো আমরা সবাই অলরেডি বুঝে গেছি, ঠিক না? যে লিড জেনারেশনটা আসলে আমাদের সেলস বৃদ্ধি করা বা মার্কেটিং সেক্টরটার একটা অনেক বড় একটা ফাউন্ডেশন বা ভিত হচ্ছে লিড জেনারেশন, এবং বিজনেসের গ্রোথের জন্য হচ্ছে আমরা এই লিড জেনারেশনটা করে থাকি বা লিড গুলোকে কালেক্ট করে থাকি, যেটা মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট। ক্লিয়ার? ম্যাম, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ইমেল মার্কেটিং সবই তো সম্পৃক্ত, একটার সাথে একটা জড়িত। হ্যাঁ, আপনি যখন লিড জেনারেশন শিখছেন আপনাকে আলাদাভাবে ডাটা এন্ট্রি শিখতে হবে না, কারণ আপনি লিড জেনারেশনের ভিতরেই কিন্তু আপনি শিখবেন যে কিভাবে আপনি এই লিড গুলো মানে টার্গেটেড লিড, এই টার্গেটেড লিড হ্যাঁ বলতে ম্যাম, হচ্ছে বুঝতে ইমেল পারছি আমি। কালেক্ট করবেন, সেটা আপনি শিখে যাবেন। আর ডাটা এন্ট্রির মধ্যে মোস্টলি আপনি এই ডাটাগুলোই কালেক্ট করবেন, কিভাবে আপনি কন্টাক্ট ইনফো কালেক্ট করবেন সেগুলোই আপনি করছেন, একই কথা, জাস্ট ওখানে শুধুমাত্র কন্টাক্ট ইনফোটা কালেক্ট করাই কাজ, কিন্তু লিড জেনারেশনের কাজটা অনেক বেশি ডাইনামিক। সো ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ভিতরে যদি আপনি আসেন তাহলে লিড জেনারেশনের একদম ইনিশিয়াল পার্টটা হচ্ছে ডাটা এন্ট্রির মতোই, এটা আলাদাভাবে আপনাকে ডাটা এন্ট্রি শিখতে হবে না যদি আপনি লিড জেনারেশন শেখেন, ওটাকে আর শিখতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র লিড জেনারেশনটাকেই ইয়ে করতে পারেন, ফোকাস করতে পারেন। এবারে কাজের ক্ষেত্রে আপনি কোনটাকে ফোকাস করবেন সেটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করছে যে আপনারা কাজের ক্ষেত্রে আপনারা কোনটাকে ফোকাস করবেন। আপনারা ডাটা এন্ট্রিকে ফোকাস করে আপওয়ার্কে একটা প্রোফাইল খুলবেন বা গিগ দিবেন, নাকি লিডকে ফোকাস করে একটা গিগ দিবেন, নাকি ইমেল মার্কেটিং কে ফোকাস করে একটা গিগ দিবেন, সেটা টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। ম্যাম, ডাটা এন্ট্রি এন্ড লিড জেনারেশন এক্সপার্ট দুইটা একসাথে লিখতে তো কোনো সমস্যা নেই। আর তবে তিনটা তো একসাথে লিখলেও মনে হয় সমস্যা না। নেই, তিনটা একসাথে লিখলেও সমস্যা নেই। তবে মার্কেট প্লেস গুলোতে একটু দেখবেন সবাই খুবই স্পেসিফিক ভাবে নিজেকে ইউনিক ভাবে আইডেন্টিফাই করাচ্ছে, মানে একদম জগা খিচুড়ি করছে না, 2-3টা স্কিল মিলিয়ে জগা খিচুড়ি করছে না। তো যারা অনেক বেশি 3-4টা স্কিল নিয়ে একেবারে জগা খিচুড়ি করছে, এদের প্রোফাইল গুলোর থেকে ইউনিক কিওয়ার্ডের প্রোফাইল গুলো কিন্তু বেশি র্যাঙ্কে থাকে। একটু দেখবেন যে যারা লিডের কাজ করছে ম্যাম, তারা শুধু আলাদা আলাদা লিডই করে কি বলছে। কোনো প্রোফাইল করা যাবে?
আলাদা আমরা আলাদা একটা ভাবে কাজের জন্য একটা আলাদা প্রোফাইল আলাদা ভাবে করতে হবে। প্রোফাইল করা যাবে, আলাদা আলাদা ভাবে প্রোফাইল করা যাবে। তবে একটা সার্ভিসের সাথে যেই গিগটার মাধ্যমে ফাইবারে আমরা যখন অ্যাকাউন্ট করব তখন আমরা দেখব যে ফাইবারে আমরা যখন আমাদের স্কিলগুলোকে শোকেস করি, সেই শোকেস করার যেই ইয়েটা যেই প্ল্যাটফর্মটা, সেটা তো ফাইবার, বাট শোকেস করছি যেটা, সেটাকে আমরা বলছি গিগ। হ্যাঁ, মানে আমাদের সার্ভিসগুলোকে আমরা সেল করার জন্য সার্ভিসগুলো যেখানে সাজাচ্ছি, এক একটা গিগ আকারে আমরা আমাদের সার্ভিসগুলোকে ফাইবারে সাজাতে পারি। তো সেই এক একটা গিগে ম্যাম কিন্তু এক একটা কাজের জন্য আলাদা আমি একটু আলাদা শেষ করি, হচ্ছে, আমি মানে একটু শেষ করি, আমি ম্যাম শেষ করি, শেষ করলে আই হোপ আপনি বুঝে যাবেন। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে, আমরা ফাইবারের ক্ষেত্রে যখন চিন্তা করি তখন আমরা এক একটা আলাদা আলাদা গিগ প্রোভাইড করতে পারি। এই যে দেখেন, এই একটা সেলারের প্রোফাইলে যদি আমরা যাই, ধরেন ওনার প্রোফাইলে আমরা আসলাম, এটা তো ওনার প্রোফাইল, এটা ওনার নাম, এটা ওনার পিকচার, এটা ওনার ট্যাগলাইন, এটা ওনার অ্যাবাউট, এগুলো কোনোটাই কিন্তু ওনার স্পেসিফিক উনি কি কাজ করবে বা ক্লায়েন্টকে কি সার্ভিস দিবে সেটাকে ইয়ে করছে না, সেটাকে পোর্ট্রেট করছে না, বা সেটাকে ফুটিয়ে তুলছে না, ঠিক না? কিন্তু যখন আমরা একটু নিচের দিকে আসি, এখানে দেখেন ওনার কিছু গিগ দেখা যাচ্ছে, মাই গিগস, এবং এই প্রত্যেকটা গিগে একটা ইউনিক পিকচার আছে, একটা ইউনিক টাইটেল আছে, এবং আমরা যখন এখানে ক্লিক করব একটা ইউনিক প্রাইস সেকশন দেখতে পারবো, একটা ডেসক্রিপশন সেকশন দেখতে পারবো, এটা আর একটা ইউনিক একটা গিগ। দ্যাটস মিন এই যে শোকেস গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে তার ইউনিক এক একটা সার্ভিস যেগুলো সে সেল করছে ফাইবারের মাধ্যমে। এই এক একটা ইউনিক যে গিগ দেখতে পাচ্ছি বা শোকেস দেখতে পাচ্ছি বা সার্ভিস দেখতে পাচ্ছি, এই এক একটা ইউনিক সার্ভিসের ভিতরে আমি বলছি যে অনেক বেশি জগা খিচুড়ির দরকার নেই। যখন যেই সার্ভিসটা আপনারা ইউনিকলি থিঙ্কিং করবেন যে এই সার্ভিসটা নিয়ে আমি কাজ করব, তখন সেটাকে ইউনিক ভাবে পোর্ট্রেট করেন, ইউনিক ভাবে সাজান, ইউনিক ভাবে সেটাকে গিগ আকারে সাজান। বা আপওয়ার্কেও যখন যাবেন, আপওয়ার্কেও কিন্তু প্রজেক্টের অপশন আছে। এখানে দেখেন, আমরা যদি একটু প্রজেক্টে আসি, যে প্রজেক্ট, ম্যাম সর্বোচ্চ কয়টা গিগ তৈরি করা যায়? লেভেল অনুযায়ী তৈরি করতে পারবেন। আপনি নিউ সেলার হিসেবে 4টা গিগ দিতে পারবেন, আপনি লেভেল 1 লেভেল 2 হিসেবে 20টা করে দিতে পারবেন, টপ রেটেড হিসেবে আরো বেশি দিতে পারবেন, এটা ডিপেন্ড করছে লেভেলের উপরে। বাট আপনারা যখন নিউ সেলার হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন 4টা দিতে পারবেন। এবং কাজের এক্সপিরিয়েন্সের পাশাপাশি যখন আপনারা কাজ করবেন, এক্সপিরিয়েন্স হবেন, লেভেল পেয়ে যাবেন, লেভেল 1 হয়ে যাবেন, তখন আপনারা একদম 4টা থেকে 10টা 15টা 20টা গিগ দিতে পারবেন। আপওয়ার্কের ক্ষেত্রেও দেখেন সেম ভাবে আমাদের প্রজেক্টের অপশন আছে, এবং এখানে দেখেন ইউনিক ভাবে সবাই প্রজেক্টটাকে কি করছে, সেম অ্যাজ ফাইবারের মতো শোকেস করছে। এবং এই ইউনিক একটা যে শোকেস বা ইউনিক একটা যে প্রজেক্ট, এখানে কিন্তু কেউ অনেকগুলো সার্ভিসকে এক করছে না। কারণ যার ডাটা এন্ট্রি দরকার সে ডাটা এন্ট্রি দিয়ে সার্চ করবে, যার লিড দরকার সে লিড দিয়ে সার্চ করবে, যার ইমেল মার্কেটিং দরকার সে ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করবে। তো আপনি যদি সবকিছু মিলে একটা প্রজেক্ট করেন, আপনাকে কেউ নিবে না। যার যেটা দরকার যেটা দিয়ে সার্চ করবে, এবং যাদেরকে পাবে তাদেরকে কিন্তু তারা প্রেফার করবে। ক্লিয়ার? সো এই ব্যাপারগুলো হচ্ছে আমরা যখন মার্কেট প্লেসে আসবো তখন আমরা আরো ইন ডিটেলসে কিভাবে গিগ, কিভাবে প্রজেক্ট, কিসের উপরে বেস করে আমরা এগুলোকে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করব, কিভাবে ডিজাইন করলে এগুলোকে র্যাঙ্কে আনতে পারবো, এসইও বেস কিভাবে হচ্ছে আমরা গিগ বা প্রজেক্ট ডিজাইন করব, সবকিছু নিয়ে ইন ডিটেলস আমরা মার্কেট প্লেসের ক্লাসগুলোতে আলোচনা করব। একটু কথা ছিল ম্যাম, আচ্ছা আপু, আপনার ফাইবারে যদি আমাদের আগে থেকে একটা অ্যাকাউন্ট করা থাকে, মনে করেন লিড জেনারেশন ডাটা এন্ট্রি, আমি কি নতুন করে আবার একটা অ্যাকাউন্ট করতে পারবো আপনার ইমেল মার্কেটিং এর? আচ্ছা, ফাইবারের ক্ষেত্রে হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করার দরকার নেই তো, একটা অ্যাকাউন্টে তো আমরা একাধিক গিগ দিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি ইমেল মার্কেটিং এর গিগ দিতে পারছেন, একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি এসইও এর গিগ দিতে পারবেন, একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি ফেসবুক মার্কেটিং এর গিগ দিতে পারবেন, একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি গ্রাফিক্স এরও কাজ করতে পারছেন। ফাইবার তো বলছে না যে তুমি একটা স্কিল নিয়ে আমার আমার মার্কেট প্লেসে আসো, ও তো আপনাদেরকে অনেক ধরনের স্কিল যাতে আপনারা গেইন করতে পারেন সেটার অপশনও করে দিচ্ছে। ফাইবার লার্নে যান, ওখানে যে দেখেন ওরাই কোর্স দিচ্ছে, ফাইবারের কাছ থেকেও আপনারা কোর্স করতে পারবেন। সো ফাইবার হচ্ছে একটা ডাইনামিক একটা প্ল্যাটফর্ম, আপনি 100টা স্কিল নিয়ে ওর কাছে গেলে ও হ্যাপি হবে, ও নারাজ হবে না, আপনাদেরকে নারাজ হয়ে বের করে দিবে না, ও হ্যাপি হবে যে যত স্কিল মানে পারেন অ্যাকাউন্ট সবগুলো। একটা হতে পারে কিন্তু গিগ অনেকগুলো, আমরা অনেক মানে সার্ভিস অনেক ইসে দিতে পারবো, হবে, হ্যাঁ, সার্ভিস অ্যাকাউন্ট অনেক। অ্যাকাউন্ট একটা, বাট হ্যাঁ, আপনি একটা অ্যাকাউন্টের ভিতরে কতগুলো সার্ভিস প্রোভাইড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। নাকি আপনি হ্যাঁ, অ্যাকাউন্ট, যদি একটা অ্যাকাউন্টে
মানে লিড জেনারেশন নিয়ে আমরা 4টা গিগ দিয়ে দিই, তাহলে নতুন করে আর কোনো আমরা গিগ দিতে পারবো না? সবকিছু পসিবল, সবকিছু এখন পসিবল, ঠিক না? একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললে যে সেটাকে এডিট করা যায় না, ব্যাপারটা তো এরকম না। আমরা এনি টাইম সেটাকে এডিট করতে পারি। সেই মানে আপনি সবকিছু এডিটেবল। আপনি 4টা গিগ দিলেন, আজকে দিলেন, কালকে রিমুভ করতে পারবেন, আবার কালকে রিমুভ করে পরের দিন আবার, বা যেদিন রিমুভ করছেন ওই দিনে আবার নতুন গিগ আপলোড করতে পারবেন। সবকিছু এডিটেবল। মানুষ তো কখনোই একটা জিনিসে ফিক্সড হতে পারে না যে আজকে আমি আহ ধরেন আজকে আমি স্কুলের টিচার আছি এবং সারা জীবন আমি স্কুলের টিচারই থাকবো, এটা কি হয় কখনো? না তো, সেটা সে না। তো সুইচ করতেই পারে, সে তো তার প্রফেশন সুইচ করতেই পারে। তো একটা মানুষ যখন তার ইন পার্সন লাইফে প্রফেশন সুইচ করতে পারে, তাহলে কেন অনলাইন প্ল্যাটফর্মে তার প্রফেশন সুইচ করতে পারবে না? তো আপনি আজকে গ্রাফিক ডিজাইনার হয়ে মার্কেট প্লেসে আসছেন, আপনি যে কালকে অন্য একটা স্কিল শিখে সেটা সার্ভিস প্রোভাইড করবেন, এটা তো হতে পারে না। আপনি করতেই পারেন। না। কোনো মার্কেট প্লেসে স্ট্যাটিক না, কেউই আপনাকে বলবে না যে তুমি আসছো যেভাবে এভাবেই আমার কাছে শেষ পর্যন্ত থাকতে হবে। সবাই আপনাকে ডাইনামিক হতে বলবে, সবাই আপনাকে মুভ ফরওয়ার্ড করতে বলবে। আপনি যেটাতে আসছেন সেটার পাশাপাশি আরো স্কিল শিখতে বলবে এবং আরো সার্ভিস প্রোভাইড করতে বলবে। এটাতে আপনাকে সবাই ওয়েলকাম করবে, কোনো সমস্যা নেই। ওকে, আজকের জন্য আর কোনো কোয়েশ্চেন না। আমি সবাইকে যেটা ক্লাসের শুরুতেই বলেছিলাম সেটা হচ্ছে আমরা ক্লাস শেষে আপনাদের সাথে কোয়েশ্চেন সলভিং এর জন্য সময় রাখবো। এটা হলে কি হয় জানেন? তাহলে আমাদের ক্লাসের টপিকটা আমরা ক্লাসে কভার করতে পারি। আর প্রশ্ন জন্য হচ্ছে আমাদের ক্লাসের শেষে 10-15 মিনিট দেওয়া হবে। ওই টাইমটাতে আমরা হচ্ছে আপনাদের প্রবলেমগুলো সলভ করব। তাহলে আমাদের ক্লাসের টপিকটাও কভার হবে এবং আপনাদের প্রশ্নগুলো, যেই প্রশ্নগুলো অ্যারাইজ করবে সেগুলো সলভ করা হবে। দুটা যদি একসাথে করতে যাই তাহলে ক্লাসের টপিকটা কভার করা হবে না। যেমন আজকে যে টপিকটা ছিল আমার লিড জেনারেশন টপিকটা কভার করা, এটাকে আমার কভার করতে হবে। সো আজকের জন্য আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, আর কোনো কোয়েশ্চেন দিব না। যে টপিকটা আমরা শুরু করেছিলাম সেই টপিকটা আমরা শেষ করব। তো যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, লিড জেনারেশন কি, অলরেডি আমরা সবাই বুঝে গেছি যে লিড জেনারেশনটা আসলে কি। লিড জেনারেশন নিয়ে আমরা অনেকগুলো কথা বলে আসছি, অনেকগুলো ট্রাম, অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করেছি যে লিড জেনারেশনটা আসলে কি, ঠিক না? এটা এখানে অনেক সুন্দর করে বাংলা অনেক জেনারিক টার্ম দেওয়া আছে, এগুলো নিয়ে মূলত আমরা এতক্ষণ কথা বলছিলাম যে এটা হচ্ছে একটা, লিড জেনারেশনটা হচ্ছে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আমরা কি করি, যে কোনো একটা কোম্পানির বা যে কোনো একটা বিজনেসের টার্গেটেড যে ক্লায়েন্ট আছে বা সম্ভাব্য যে গ্রাহকের যেই মানে সম্ভাব্য যে ক্লায়েন্ট বা গ্রাহক আছে তাদের ডাটা কালেক্ট করা বা তাদের তথ্য কালেক্ট করা, ঠিক না? এটাই মূলত হচ্ছে আমরা কি করছি, লিড হিসেবে কালেক্ট করছি। সেটা ইমেল হতে পারে বা সেটা অন্য কোনো কন্টাক্ট ইনফো হতে পারে। যে কোনো কন্টাক্ট ইনফো আমরা কি করছি, ডাটা হিসেবে কালেক্ট করছি। আর এই যে ডাটা হিসেবে আমরা যে কালেক্ট করছি, ডাটার ভিতরে কি কি হতে পারে এগুলো এখানে লেখা আছে দেখেন। ইমেল হতে পারে, কন্টাক্ট ইনফো হিসেবে নাম হতে পারে, অ্যাড্রেস হতে পারে, ফোন নাম্বার হতে পারে, বা সম্মিলিত হতে পারে, মানে সবকিছু মিলিয়েও হতে পারে। তো এটা হচ্ছে লিড জেনারেশন কি। এবারে হচ্ছে কেন লিড জেনারেশন শিখবো, সেটা অলরেডি আমরা সবাই আলোচনা করে আসছি যে একটা কোম্পানির ক্ষেত্রে তাদের মার্কেটিং এর জন্য লিড জেনারেশনটা হচ্ছে একটা আম, একটা হচ্ছে ভিত্তি হিসেবে কাজ করে বা অবকাঠামো হিসেবে কাজ করে, ফাউন্ডেশন হিসেবে কাজ করে। মূলত লিড জেনারেশনের মাধ্যমে আমরা কি করতে পারি, কোম্পানির জন্য টার্গেটেড অডিয়েন্স কালেক্ট করতে পারি এবং সেই অডিয়েন্স থেকে বা টার্গেটেড লিড থেকে পরবর্তীতে সেলস জেনারেট করতে পারি। সো এটা ডেফিনেটলি লিড জেনারেশনটা হচ্ছে মার্কেটিং এর অনেক বড় একটা পার্ট বা এই মার্কেটিং এর একটা ফাউন্ডেশন বলা যায়। এবারে হচ্ছে লিড জেনারেশন কি সেটা নিয়ে যদি একটু কথা বলি। লিড জেনারেশনটা হচ্ছে মূলত, আচ্ছা এটা লিড জেনারেশন কি এটা বলছি না, এখানে যেটা বলছি সেটা হচ্ছে টাইপ অফ লিডস, মানে লিড গুলো কত প্রকার হয়ে থাকে। সো লিড গুলো কত প্রকার হয়ে থাকে সেটা যদি আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করি, আপনারা ইন জেনারেল কিছু টার্ম আপনারা বলতে পারবেন আমাকে, কেন জানেন? কারণ আপনারা লিড জেনারেশন সম্পর্কে এখন মোটামুটি আমি অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে লিড জেনারেশন কি, ঠিক না? তো তার মধ্যে হচ্ছে যদি এখন আমি বলি যে লিড গুলো আসলে কত প্রকার হয় বলেন তো, আপনারা কিন্তু এক কথায় বলতে পারবেন যে একটা হচ্ছে গুগল থেকে রিসার্চ করে বের করা, একটা হচ্ছে মার্কেটিং করে বের করা। মার্কেটিং করে কেন বের করি, সেটা হচ্ছে সার্ভিসের যারা হচ্ছে ইন্টারেস্টেড লিড, সার্ভিস ইন্টারেস্টেড লিড। লাইক ধরেন আমার কাছে একটা বিজনেস আছে, আমি হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করি। সো এই স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো যেই সমস্ত ক্লায়েন্টের দরকার বা যেই সমস্ত কাস্টমারের দরকার, যেই অডিয়েন্স গুলোর দরকার এই প্রোডাক্টটা, তাদেরকে খুঁজে বের করতে আমার কি করতে হবে, ডেফিনেটলি আমরা তাদেরকে খুঁজে বের করতে মার্কেটিং করতে হবে, ঠিক না? তো যখন আমি মার্কেটিং করছি, এই মার্কেটিং করার পরে যারা ইন্টারেস্টেড বলছে তারা হচ্ছে আমার কি, তারা হচ্ছে আমার প্রোডাক্ট বা
তারা হচ্ছে আমার ইন্টারেস্টেড অডিয়েন্স, এবং এই ইন্টারেস্টেড অডিয়েন্স গুলো আমি কিভাবে পেলাম? মার্কেটিং কোয়ালিফাইড করে, মানে মার্কেটিং করে আমি পেলাম। সো এই লিড গুলোকে আমরা কি বলতে পারি? মার্কেটিং কোয়ালিফাইড লিড। তার মানে লিডের মধ্যে বা এই যে লিড জেনারেশনের ভিতরে যদি লিড গুলোকে আমরা ভাগ করি, তাহলে লিড গুলোকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করতে পারবো। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মার্কেটিং কোয়ালিফাইড লিড। এটা করতে বা এই লিডটা বের করতে অবশ্যই আমাদের মার্কেটিং পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে। এটা চাইলেও আমরা রিসার্চ করে, শুধু রিসার্চ করে বের করতে পারবো না। রিসার্চ তো, মার্কেটিং করতে গেলে রিসার্চ তো অবশ্যই করতে হবে, ঠিক না? বাট শুধু রিসার্চ করে, শুধু গুগলে যে রিসার্চ করে আমি কিন্তু জানবো না যে আমার এই স্কিন কেয়ারের প্রোডাক্টটা কোন অডিয়েন্সের দরকার। সেটা করতে হলে আমাদের অবশ্যই কোনো না কোনো মার্কেটিং চ্যানেল ইউজ করতে হবে। এরপর হচ্ছে সেলস কোয়ালিফাইড লিড, এরপর থাকছে প্রোডাক্ট কোয়ালিফাইড লিড, সার্ভিস কোয়ালিফাইড লিড। সো এই চারটা হচ্ছে আমাদের লিডের টপিক, সরি লিডের টাইপ, যে লিড গুলো আমরা নিয়ে কাজ করব। সেই লিড গুলো আসলে কয় ধরনের হয়ে থাকে? মূলত 4 ধরনের হয়ে থাকে, যেটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটিং কোয়ালিফাইড লিড, প্রথমটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট। এবারে দ্বিতীয়টা যদি আমরা বলি, সেলস কোয়ালিফাইড লিড এবং প্রোডাক্ট কোয়ালিফাইড লিড, সার্ভিস কোয়ালিফাইড লিড। এই জিনিসগুলোতে সামটাইমস আমাদের মার্কেটিং দরকার হয়, সামটাইমস আমাদের মার্কেটিং দরকার হয় না, আমরা রিসার্চ করেও আইডেন্টিফাই করতে পারি। যেমন সার্ভিস কোয়ালিফাইড লিডটা কিন্তু আমরা আমাদের সার্ভিসটা ঠিক কোন গ্রুপ অফ পিপলের দরকার, বা প্রোডাক্ট কোয়ালিফাইড লিড এই প্রোডাক্টটা ঠিক কোন গ্রুপ অফ পিপলের দরকার, সেটা কিন্তু আমরা আগে থেকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারি, ঠিক না? লাইক ধরেন আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, ঠিক কোন গ্রুপ অফ পিপল এটা লাইক করতে পারে, এটা আমি আইডেন্টিফাই করতে পারছি না। বিশেষ করে গার্লস গ্রুপ আমার এই স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো লাইক করবে, এবং একটা এইজ কিন্তু আমি কি করতে পারি? ডেমনস্ট্রেট করতে পারি। মোস্টলি কত? 15 থেকে 15 থেকে 50 একটা এইজ আমি ডেমনস্ট্রেট করতে পারি যে এই গ্রুপ অফ যারা গার্লস আছে তারা আমার এই প্রোডাক্টটা সব থেকে বেশি নিতে পারে বা নেওয়ার সম্ভাবনা আছে। সো আমি কি করব? আমি এই পার্সন গুলো বা এই বয়স সীমার যে পার্সন গুলো আছে, যে মেয়েগুলো আছে, তাদের লিড যদি আমি কালেক্ট করি এবং তাদের কাছে যদি মার্কেটিং করি, এখানে আমি সেলস জেনারেট করতে পারবো, একটা সম্ভাবনা আছে। সো মার্কেটিং কোয়ালিফাইড লিড হচ্ছে আমাদের মার্কেটিংটা মাস্ট বি দরকার। এবং যদি আমরা সার্ভিস কোয়ালিফাইড লিডের কথা বলি, প্রোডাক্ট কোয়ালিফাইড লিডের কথা বলি, সব ক্ষেত্রে আমাদের মার্কেটিংটা ম্যান্ডেটরি না। কোনো কিছু মানে বেশ কিছু জায়গায় হচ্ছে আমরা রিসার্চ করে একটা গ্রুপ অফ পার্সনকে আইডেন্টিফাই করতে পারি যাদের আমাদের আসলে প্রোডাক্টটা দরকার, বা যাদের কাছে আমাদের এই প্রোডাক্টটার ভ্যালু আছে, তারাই তো আমাদের প্রোডাক্টটা নেবে। সবাই না নিলেও তাদের মধ্যে কেউ না কেউ নিবে, ঠিক না? সো এই ভ্যালুয়েবল অডিয়েন্স গুলোকে কিন্তু আমরা কি করতে পারি? ডেমোস্ট্রেট করতে পারি বা ফিগার আউট করতে পারি। এবার এখানে দেখেন খুব ইন্টারেস্টিং একটা পার্ট নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে লিড জেনারেশন ফানেল। লিড জেনারেশন ফানেল নিয়ে মূলত হচ্ছে আমরা এতক্ষণ কথা বলে আসলাম। এই ফানেলের ভিতরে আমরা লিড কালেক্ট করা, লিড মার্কেটিং করা, মার্কেটিং থেকে সেলসে কনভার্ট করা, সবকিছুই বলা আছে। এখানে যদি একটু স্টেপটা ফলো করেন, এই স্টেপটা যদি আমরা একটু ফলো করি, ফার্স্টে হচ্ছে লিড জেনারেশন অ্যাট্রাক্ট পার্ট, বা প্রথম স্টেপ, যেটাতে ভিজিটর আসে এবং যারা ভিজিটর তাদেরকে কি করা? এঙ্গেজ করা এবং পরবর্তীতে সেলসে কনভার্ট করা। এই ফানেলটার ভিতরে মূলত লিড, ম্যানুয়াল লিড কালেক্ট করা, মার্কেটিং ওয়েতে লিড কালেক্ট করা, সেই লিডটাকে এঙ্গেজ করা বা হচ্ছে সেলসে কনভার্ট করা, পুরা যেই প্রসেস গুলো, যেই পুরা যে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ যে প্রসিডিউর, পুরাটাই এই লিড জেনারেশন ফানেলের মধ্যে আছে। আমি ফানেলটা আপনাদেরকে একটু ইন ডিটেলসে আলোচনা করব। আজকে সময় না পেলেও কালকে ইন ডিটেলস একবার আলোচনা করব ফানেলটা। এখানে ফানেলটা নিয়ে আমরা ডিটেলসে হচ্ছে লেখা আছে, ফানেলের 3টা পার্ট নিয়ে লেখা আছে। এবারে হচ্ছে আমি ডিরেক্ট একটু লিড জেনারেশনের টাইপে চলে যাই। একটু আগে যে টাইপটা নিয়ে আমি কথা বললাম, সেটা কিন্তু লিড জেনারেশনের ছিল না, সেটা হচ্ছে লিড, কত ধরনের লিড হয়। এবারে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিড জেনারেশন, এই পুরো টপিকটা কত ধরনের হয়। হ্যাঁ, সেখানে দেখেন লিড জেনারেশনটা কত ধরনের বলতে এখানে 2টা ধরনকে সবার আগে আইডেন্টিফাই করছে। একটা হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন, এটা একটা টপিক, একটা পার্ট। ইনবাউন্ড লিড জেনারেশন একটা খুব গুরুত্বপূর্ণ একটা লিড জেনারেশনের একটা পার্ট বা টপিক বা টাইপ। টপিক পার্ট দুটাকে ভুলে যেয়ে শুধু টাইপটাকে ফিক্সড করেন। আমি আসলে একটু টপিক আর পার্টটা আসলে বললে কনফিউজিং হয়ে যাবে। লিড জেনারেশন হচ্ছে টাইপ,
কত টাইপের লিড জেনারেশন আছে সেটা যদি আমরা মোস্টলি ভাগ করি তাহলে দুই ধরনের, একটা হচ্ছে ইনবাউন্ড লিড জেনারেশন এবং আরেকটা হচ্ছে আউটবাউন্ড লিড জেনারেশন। ইনবাউন্ড এবং আউটবাউন্ডের মধ্যে আবার অনেকগুলো টাইপ থাকে, যেমন ধরেন ইনবাউন্ড লিড জেনারেশনের ভিতরে B2B লিড জেনারেশন, যেটা সব থেকে বেশি আপনারা মার্কেট প্লেসে পাবেন। আরেকটা হচ্ছে B2C লিড জেনারেশন, যেটা হচ্ছে মূলত মার্কেটিং এর জন্য ব্যবহার করি। আগে আমরা B2B টা বলি। B2B টা কোথা থেকে আসলো? B2B টা মোস্টলি আসলো ইনবাউন্ড লিড জেনারেশন থেকে। ইনবাউন্ড লিড জেনারেশনের ভিতরে খুবই পপুলার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে B2B লিড জেনারেশন এবং আরেকটা হচ্ছে B2C লিড জেনারেশন। আমরা যদি এই একটা অপশন থেকে আমরা যদি একটু ব্যাক করি, মার্কেট প্লেসে ব্যাক করি এবং এই লিড জেনারেশন লিখে যখন সার্চ করছি, তখন যদি একটু প্রত্যেকটা প্রোফাইলে দেখি, যখন আমরা লিড জেনারেশন লিখে সার্চ করছি তখন যদি একটু প্রত্যেকটা প্রোফাইলে দেখি, দেখেন সবাই বলছে B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। মানে এখানে 90% সেলার যারা কিনা লিড জেনারেশন নিয়ে কাজ করছে তারা B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছে। এটার কারণটা কি কেউ বলতে পারবেন আমাকে? ম্যাম, বিটুবি লিড জেনারেশনটা ফ্রিতে করা যায়, আর হচ্ছে B2C লিড জেনারেশন যেটা মানে পেড সোশ্যাল মিডিয়া বা ওই দিক দিয়ে করা লাগে, তো সব থেকে সেক্ষেত্রে বড় পেড করা লাগে। সব থেকে বড় কি বলেন তো, মার্কেটিংটা জানতে হয়। এখন সবাই তো সব মার্কেটিং শিখে আসে না, ঠিক না? অনেকে ম্যানুয়াল রিসার্চটাকেও প্রেফার করে। সো B2B তে আপনি ম্যানুয়ালি রিসার্চ করে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ওয়েব ব্রাউজার, যে কোনো কিছু রিসার্চ করে আপনি যে লিডটা পাচ্ছেন সেটাকে আপনি কি করছেন, কালেক্ট করে ক্লায়েন্টকে দিতে পারছেন। আপনাকে কোনো ধরনের কোনো মার্কেটিং জানতে হচ্ছে না। কিন্তু যখনই আপনি B2C যাবেন, হ্যাঁ, তখন আপনাকে মার্কেটিংটা জানতে হবে। এটাই আমি বলছি, একটু ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন। যে দেখেন B2B লিড জেনারেশনটা কি মূলত, দেখেন B2B লিড জেনারেশনটা মূলত হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। বিজনেস থেকে বিজনেসের মানে একটা বিজনেস এবং আরেকটা বিজনেস, দুইটা বিজনেসেরই যখন হচ্ছে বিজনেস মোটিভ থাকবে, দুইটা পার্সনেরই যখন বিজনেস মোটিভের জন্য লিড গুলোকে এক্সচেঞ্জ করা হয়, সেটাকে আমরা কি বলছি, বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। এবং মোস্টলি এই বিজনেস টু বিজনেস লিড জেনারেশনের জন্য হচ্ছে আমরা ম্যানুয়াল রিসার্চটা হচ্ছে প্রেফার করি। লাইক হচ্ছে আমরা বিভিন্ন ওয়েব ব্রাউজার যাই, যেগুলোকে আমরা ডিরেক্টরি সাইট বলছি, বিভিন্ন ডিরেক্টরি সাইটে যাই আমরা, সেই ডিরেক্টরি সাইটগুলো থেকে আমরা ডাটা কালেক্ট করি, ওয়েব রিসার্চ করি, বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করি, বিভিন্ন গুগল ম্যাপে রিসার্চ করি, বিভিন্ন অ্যাডভান্স যেই সাইটগুলো আছে, যত রিসোর্স গুলো আছে যেগুলো অ্যাভেলেবেল এবং পেইড না, এই সোর্স গুলো আমরা রিসার্চ করে আমরা যে লিড গুলো ফাইন্ড করি সেগুলো মূলত আমরা কি করছি, B2B লিড জেনারেশনের ভিতরে আমরা ওগুলোকে আইডেন্টিফাই করছি এবং B2B লিড জেনারেশনের ভিতরে আমরা সেটাকে ফেলছি। এবং এই B2B লিড জেনারেশনের ক্লায়েন্ট গুলো মোস্টলি মার্কেটিং লিড চায় না, তারা শুধুমাত্র রিসার্চ করে যে লিড গুলো দরকার সেগুলোই তারা রিকোয়ারমেন্টে দেয় এবং সেগুলোই তারা নেয়। তার মানে এই B2B লিড জেনারেশনটা করতে কোনো ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাদের জানতে হবে না। ক্লিয়ার? বিভিন্ন গুগলে রিসার্চ করে, বিভিন্ন ওয়েবসাইটে রিসার্চ করে, গুগল ম্যাপে রিসার্চ করে, বিভিন্ন বিজনেসের ডিরেক্টরি সাইটগুলো থেকে রিসার্চ করে আপনারা ডাটাগুলো আইডেন্টিফাই করতে পারবেন। বা বিভিন্ন টুলস রিসার্চ করে, এখন অনেক টুলস অ্যাভেলেবেল আছে, অনেক সফটওয়্যার আছে মার্কেটে, যে সফটওয়্যার গুলো বা টুলস এর ভিতরে আপনি ডাটাগুলোকে সর্টিং করে পেয়ে যাবেন, আপনি আপনার মতো করে ডাটাগুলো কালেক্ট করতে পারবেন আপনারা। সো এই বিভিন্ন অ্যাডভান্স টুলস গুলোর উপরে রিসার্চ করে আপনারা যে ডাটাগুলো ফাইন্ড করতে পারবেন, মোস্টলি কোনো ধরনের কোনো মার্কেটিং, পেইড মার্কেটিং কোনো টেকনিক ফলো না করে, সেগুলো হচ্ছে আমাদের B2B লিড জেনারেশনের ভিতরে পড়ছে। আর যখন হচ্ছে আমি B2C লিড জেনারেশনের মধ্যে যাচ্ছি, এখানে বলা আছে দেখেন, এখানে বলা আছে যে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে আমরা কি করি, B2B লিড জেনারেশনের ক্ষেত্রে মূলত আমরা এই যে গুগল অ্যাডভান্স সার্চ বা বিভিন্ন ডিরেক্টরি সাইটে যে সার্চ করে ডাটাগুলোকে ফাইন্ড করি, ওয়েব রিসার্চ মানে বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে, ধরেন আপনাকে ক্লায়েন্ট 100টা ওয়েবসাইট দিল এবং আপনাকে বললো প্রত্যেকটা ওয়েবসাইটের ভিতরে যে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আমাকে কালেক্ট করে দাও। সো এটা কালেক্ট করতে আপনার কিন্তু কি করতে হচ্ছে না, আপনাকে মার্কেটিং করতে হচ্ছে না। বা ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার
যত ডক্টর আছে বা যত নার্স আছে নার্সদের ডাটা দরকার, বা আমার যত ফিটনেস কোচ আছে ফিটনেস কোচের ডাটা দরকার। সো এই ফিটনেস কোচকে ফাইন্ড করতে পারছেন আপনি বিভিন্ন রিসোর্স ইউজ করে, বিভিন্ন টুলস ইউজ করে, বা গুগলে সার্চিং করে, তাদের ওয়েবসাইটে ব্রাউজ করে আপনি তাদের ডাটাগুলো কালেক্ট করতে পারছেন, আপনাকে মার্কেটিং করতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আপনি এই যে টপিক গুলো বা এই যে ফ্যাক্ট গুলো এগুলো কিন্তু করে ফেলতে পারছেন কিসের মাধ্যমে? এই B2B লিড জেনারেশনের মাধ্যমে আপনি করে ফেলতে পারছেন এগুলো। লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করা, ধরেন ক্লায়েন্ট আপনাকে বলে দিল যে হচ্ছে আমার ওনার দরকার, একটা লোকেশন বলে দিল যে আমার ইউএস এর যারা হচ্ছে ওনার আছেন এবং একটা রিয়েল এস্টেট ওনার আছেন এদেরকে দরকার, বা একটা ইন্ডাস্ট্রি বলে দিল যে আমার স্পেসিফিক যারা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে আছেন এইরকম যারা হচ্ছে আইটি ম্যানেজার আছে তাদেরকে দরকার। সো এটা আপনি লিঙ্কডইনে চলে যেয়ে খুব সুন্দর করে লিঙ্কডইন থেকে আইডেন্টিফাই করতে পারছেন, লিঙ্কডইনে সার্চ করতে পারছেন, আইটি ম্যানেজার লিখে লিঙ্কডইনে সার্চ করতে পারছেন, লোকেশন সেট করে দিতে পারছেন এবং সেখান থেকে আপনি এই পার্সনগুলোকে ফাইন্ড করতে পারছেন। আপনাকে মার্কেটিং করতে হচ্ছে না যে কে কে আইটি ম্যানেজার আছো ইউএস এর, আমাকে একটু প্লিজ কন্ট্যাক্ট করো, আমি তোমাদের সাথে কাজ করতে চাই, আপনাকে মার্কেটিং করতে হচ্ছে না। সো এই যে কাজগুলো এগুলো মূলত হচ্ছে B2B এর ভিতরে পড়ছে, এবং টুলস বা সফটওয়্যার বেসড লিড জেনারেশন এখন খুবই পপুলার। যেটা আমি শুরু থেকেই বলছিলাম যে এখন মার্কেটে সবকিছু এত অ্যাভেলেবেল, এত বেশি অ্যাভেলেবেল হচ্ছে আপনার টুলস গুলো সফটওয়্যার গুলো, সব ধরনের টুলস এবং সফটওয়্যার এখন অ্যাভেলেবেল। সো B2B লিড জেনারেশনের ক্ষেত্রে এরকম অনেকগুলো টুলস সফটওয়্যার আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড সব ধরনের বিজনেস ইনফরমেশন স্টোর করছে উইথ বিজনেস, যারা হচ্ছে কি বলবো ডিসিশন মেকারস, মানে বিজনেসের যারা ওনার এবং যারা এমপ্লয়ি এবং ডিসিশন মেকার যারা আছে এদের সহ পুরো বিজনেসের ইনফরমেশন স্টোর করছে ওয়ার্ল্ড ওয়াইড, এরকম অনেকগুলো টুলস আছে। সো আপনি চাইলে গুগল থেকেও রিসার্চ করতে পারেন বা ওই টুলস গুলো থেকে রিসার্চ করেও আপনার ক্লায়েন্টের টার্গেটটা ফিল আপ করতে পারেন। সো টুলস বেস লিড জেনারেশনটাও এখন অনেক বেশি পপুলার। সো এই টপিক গুলো নিয়ে কাজ করতে আপনাদের শুধুমাত্র B2B লিড জেনারেশনটা জানলেই কিন্তু এনাফ। এই কাজগুলো করার জন্য কিন্তু আপনাকে মার্কেটিং করতে হচ্ছে না, আপনাদেরকে মার্কেটিং করতে হবে না। ক্লিয়ার? B2Bটা সবাই ক্লিয়ার? Yes, ma'am. জি ম্যাম। ম্যাম জি। আর একটা বিষয়, এই যে টুলস বেস যে B2B লিড জেনারেশন যেটা আছে ওইগুলো নিয়ে কোনো আমাদের কি শেখাবেন ম্যাম বা টুলস আলোচনা বেস করবেন? টুলস বেস শেখাবো, কিন্তু টুলস এর ভিতরে হচ্ছে অনেকেই যেটা আপনারা শিখতে চান সেটা হচ্ছে কিভাবে টুলসটাকে বাইপাস করে সবগুলো ডাটা ফ্রিতে নেওয়া যায়। এই জিনিসগুলো আসলে সবগুলো হচ্ছে ডিপেন্ডেন্ট, টুলস এর উপর ডিপেন্ড করে, এরকম কোনো কিছু শেখানো হবে না, বাট প্রত্যেকটা টুলস আপনাদের শেখানো হবে। প্রত্যেকটা টুলস আপনারা কিভাবে কাজ করবেন এই প্রত্যেকটা টপিক আমরা শেখাবো। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, এরপরে দেখেন যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে B2C, বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার। B2C লিড জেনারেশনের ক্ষেত্রে আপনারা এটাকে বলতে পারেন টোটাল মার্কেটিং নিয়ে এই B2C লিড জেনারেশনটা আসলে ইয়ে করছে, মানে পুরা B2C লিড জেনারেশনটাকে আমরা রেফার করতে পারি বা ডিফাইন করতে পারি হচ্ছে পুরা মার্কেটিং যত চ্যানেল আছে যত মার্কেটিং টেকনিক আছে সবগুলো মিলিয়ে হচ্ছে B2C লিড জেনারেশন। কেন? কারণ B2Bটা যেটা বলে আসছিলাম যে B2Bটা হচ্ছে কি, B2Bটা হচ্ছে বিজনেস টু বিজনেস। আর একটু ক্লিয়ার করি, B2Bটা হচ্ছে আমাদের একটা বিজনেস, ধরেন আপনি যে লিডটা কালেক্ট করবেন এবং আপনি যে লিডটা কালেক্ট করবেন এবং যে কালেক্ট করছে দুইজনেরই একটা বিজনেস মোটিভ থাকবে। কেমন? ধরেন একজন বিজনেস ওনার এসে আপনাকে বললো তার হচ্ছে কিছু রিটেলারের ডাটা দরকার। কি করবে সে, কি করবে, যে দেখেন তার কাছে কোনো প্রোডাক্ট আছে বা সে হয়তো বা কোনো ফ্যাক্টরি চালাচ্ছে, যে ফ্যাক্টরিতে তার কাছে প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো সে কোনো রিটেলারের কাছে সেল করবে। সো এই ক্ষেত্রে যে রিটেলারের ডাটা কালেক্ট করছে, ধরেন এখানে রিটেলারের ডাটা কালেক্ট করা হচ্ছে, এখানে রিটেলারের ডাটা কালেক্ট করা হচ্ছে, আর এখানে একজন ফ্যাক্টরি ওনার ডাটাটা কালেক্ট করাচ্ছেন। সো ফ্যাক্টরি ওনার কি করবেন, তার ফ্যাক্টরিতে যে ড্রেসগুলো সে বানাচ্ছেন সেগুলো সে সেল করবেন কার কাছে? রিটেলারের কাছে। হ্যাঁ, সো এই যে ফ্যাক্টরি ওনারও একটা বিজনেস মোটিভ আছে, সে কি করবে রিটেলারের কাছে সেল করে কিছু লাভ করবে, এবং যে রিটেলার আছে সেও কিন্তু একটা বিজনেস মোটিভে কি করছে, বিজনেস মোটিভে তার কাছ থেকে প্রোডাক্ট গুলো কিনবে, ঠিক না? সো এই যে
ইয়েটা যেই পারপাসটা, এই পারপাসের ক্ষেত্রে বা যদি আমরা এই সিচুয়েশনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দুইটা পার্সনেরই, দুইটা ব্যক্তিরই বিজনেস মোটিভ আছে। যে রিটেলারের ডাটাগুলো কালেক্ট করাচ্ছে তার নিজের ধরেন একটা ফ্যাক্টরি আছে এবং সে তার প্রোডাক্টগুলো রিটেলারের কাছে সেল করবে। সে আর একজন একজন করে কাস্টমারের কাছে সেল করবে না, সে একজন রিটেলারের কাছে সেল করে দিবে। ধরেন 500 পিস ড্রেস আছে, একজন রিটেলারের কাছে সেল করে দিল এবং সে বললো এবার তুমি এটাকে সেল করো তোমার মতো করে, বাট আমি তোমার কাছে সেল করে দিলাম। ঠিক যেমন একটা বড় ব্র্যান্ড একটা লোকাল ব্র্যান্ডকে সেল করে, ঠিক না? আপনারা জানেন তো যে বড় বড় যত ব্র্যান্ড আছে সবার প্রোডাক্ট কিন্তু লোকাল কোম্পানিগুলোর কাছে থাকে, লোকাল দোকানগুলোর কাছে থাকে এদের প্রোডাক্ট গুলো। এরা নিজেরাও শোরুমে সেল করে এবং লোকাল মার্কেটেও তারা বিভিন্ন ছোট ছোট স্টোর ওনারদের কাছে এগুলো সেল করে তাদের মার্কেটিং স্কিলটা বাড়ানোর জন্য। সো পুরাটাই হচ্ছে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আর কি। সো এই যে দুই পক্ষর কথা বলছি, যে দুই পক্ষেরই কিন্তু বিজনেস মোটিভ আছে। যে স্টোর ওনার বা ফ্যাক্টরি ওনার যে রিটেলারের কাছে তার প্রোডাক্টগুলো সেল করার জন্য ডাটাটা কালেক্ট করালো, এই ক্ষেত্রে রিটেলার যে প্রোডাক্টটা কিনবে, রিটেলারও সেটা কি করবে, পরবর্তীতে একটা একটা করে সেল করবে। তো রিটেলারেরও একটা বিজনেস মোটিভ আছে এবং যেই আসলে ডাটাটা কালেক্ট করালো রিটেলারের, তার মানে ওই ফ্যাক্টরি ওনারেরও কিন্তু এখানে একটা বিজনেস মোটিভ আছে। দুই পক্ষেরই যখন বিজনেস মোটিভ থাকে, সেই ডাটাগুলোকে আমরা কি বলি, বিজনেস টু বিজনেস। এবং এই ডাটাগুলোতে মোস্টলি আপনার মার্কেটিংটা দরকার হয় না। হ্যাঁ, কারণ ক্লায়েন্ট যে আপনার কাছে এসে ডাটাটা চাইবে, সে তার টার্গেটেড অডিয়েন্সটা আপনাকে বলেই দিবে যে তুমি আমাকে ঢাকায় অবস্থিত যত রিটেলার আছে তাদেরকে বের করে দাও। ঢাকায় অবস্থিত কত রিটেলার আছে বা কত হচ্ছে হোলসেলার আছে, আচ্ছা হোলসেলার বললে মনে হয় বেশি ভালো হয়, ঠিক না? ঢাকায় অবস্থিত যত হোলসেলার আছে এদেরকে আপনারা রিসার্চ করে ফাইন্ড করতে পারবেন, মার্কেটিং করতে হচ্ছে না। কিন্তু যখন আমি আপনাকে এসে বলবো যে আমার কাছে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, এটা কে কিনবে, তুমি তাকে বের করে এনে দাও, সেই ডাটাটাই আমার লাগবে যে আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনবে। এবার কে কিনবে সেটা বের করার দায়িত্ব তোমার। এই রিকোয়ারমেন্টটা আর আপনারা আমাকে ঢাকায় অবস্থিত হোলসেলারের ডাটা এনে দেন, এই দুটো রিকোয়ারমেন্ট কে এক? না ম্যাম, এটা দুটা দুই রকম। দুটো দুই রকম। একটাতে আপনারা বিটুবি করে বের করে ফেলতে পারছেন, আরেকটা করতে কিন্তু আপনাদের মার্কেটিং লাগবেই লাগবে। কারণ আপনাদের ক্লায়েন্টের টার্গেটেড যে অডিয়েন্স, তার যে সার্ভিস, এই সার্ভিসটা আসলে কার দরকার, কে এই সার্ভিসটা নিতে চায়, এই সার্ভিস ইন্টারেস্টেড অডিয়েন্সকে ফাইন্ড করতে হলে আপনার অবশ্যই যে কোনো একটা মার্কেটিং চ্যানেল ভিতর দিয়ে যেতে হবে। সেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, সেটা ইমেল মার্কেটিং হতে পারে, সেটা গুগল মার্কেটিং হতে পারে। যে কোনো মার্কেটিং একটা চ্যানেল আপনাকে অবলম্বন করতেই হবে আপনার ক্লায়েন্টের সার্ভিস অ্যাকচুয়ালি আপনার মানে এক্স্যাক্টলি ওই সার্ভিসটা যাদের দরকার, সার্ভিস ইন্টারেস্টেড অডিয়েন্স বের করার জন্য কিন্তু তখন আপনাকে মার্কেটিং চ্যানেলে যেতে হবে। সো এই যে পদ্ধতিটা, এটাকে আমরা বলছি B2C, মানে বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার। আপনি বিজনেসটার মানে আপনার প্রোডাক্টটাকে ডিরেক্ট আপনি কনজিউমারের হাতে দিয়ে দিবেন, বা আপনার বিজনেসের জন্য আপনার এক্স্যাক্টলি কাস্টমার বা কনজিউমারের ডাটা দরকার। মাঝখানে আপনি কোনো ইন্টারেস্টেড পারসন বা উড বি কনজিউমার বা কাস্টমার হতে পারে আপনার, আপনি অ্যাজিউম করছেন একটা গ্রুপ অফ পিপলকে, এইরকম ডাটা আপনার দরকার নাই এখানে। এখানে ডিরেক্টলি যে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিবে তার ডাটা দরকার। দ্যাটস ওয়াই এটা হচ্ছে বিজনেস টু কাস্টমার বা বিজনেস টু কনজিউমার। এবং এই বিজনেস টু কনজিউমার বা B2C করতে সবগুলো মার্কেটিং আপনাদেরকে জানতে হবে। এটা মোস্টলি মার্কেটিং করে এই লিড গুলোকে ক্যাপচার করতে হয়। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি। এবারে বুঝতে পারছেন এখানে কেন সবাই B2B বলছে, কেন কেউ B2C বলছে না? জি ম্যাম। এখানে প্রত্যেকটা প্রোফাইল যদি আপনি, এখানে যতগুলো আছে 34,000 প্রোফাইল আছে, আপনি যদি 34,000-এর মধ্যে আমি বলে দিতে পারবো যে অলমোস্ট হচ্ছে 30,000 প্রোফাইলই বলবে যে আমরা শুধুমাত্র B2B করি, মানে B2B লিড জেনারেশনই তারা করছে। বিকজ লিড জেনারেশন টার্মটা যখন আসে তখন এই একটার মধ্যে না অনেক মানে সবাই আসলে পাঁচ মিশালি করতে চায় না। মানে লিড জেনারেশনের ক্ষেত্রে B2Bটা আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে বা এশিয়ার ক্ষেত্রে B2Bটা অনেক বেশি পপুলার। এবং বাংলাদেশ থেকে আমি মোস্টলি যতজনকে জানি লিড নিয়ে কাজ করে, এরা মোস্টলি হচ্ছে B2B নিয়েই কাজ করে, B2C নিয়ে খুব কম পার্সেন্ট কাজ করে। তবে B2C নিয়ে যে আপনারা কাজ করতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনারা চাইলেই B2C নিয়ে কাজ করতে পারবেন যদি আপনাদের মার্কেটিং গুলো জানা থাকে। যে কোনো একটা মার্কেটিং হলেও আপনাকে জানতে হবে B2C করতে হলে। ক্লিয়ার? না হলে আপনারা ক্লায়েন্টের সার্ভিস কে নিবে, তাকে
কোনোভাবেই রিসার্চ করে আইডেন্টিফাই করতে পারবেন না। তার মানে যদি আপনারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন, আপনাদের কাছে দুইটা অপশনই আছে। আপনারা B2B লিড জেনারেশন নিয়েও কাজ করতে পারেন, শুধুমাত্র রিসার্চ করে লিড ফাইন্ডিং করবেন। আবার চাইলে B2C নিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মার্কেটিং গুলো জানতে হবে, যে কোনো একটা মার্কেটিং জানতে হবে। তো আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা আছে এই ক্ষেত্রে, বিকজ আপনারা ইমেল মার্কেটিংটা শিখছেন। B2Cর মধ্যে যদি মার্কেটিং চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের যেতেই হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমেল মার্কেটিংটা শিখছি। ক্লিয়ার? ক্লিয়ার ম্যাম। ওকে, আই হোপ আমাদের বেসিক সবার ক্লিয়ার। এখন আর বেসিকে কোনো সমস্যা নেই, কোনটা B2C কোনটা B2B। ম্যাম লিড জেনারেশন যদি আমরা লিখি সেখানে কি B2B টাই লিখবো? ডেফিনেটলি আপনি যদি B2B করেন, আপনি যদি মার্কেটিং করে ক্লায়েন্টকে লিড না দিতে চান, তাহলে আপনি শুধু B2B লিখবেন। একটু রিসার্চ করেন, আপওয়ার্কে যান, ফাইবারে যান, কেওয়ার্কে যান, freelancer.com-এ যান, দেখেন লিড জেনারেশন নিয়ে যারা কাজ করছে তারা সবাই মোস্টলি B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছে। কেন? বিকজ তারা এটাই পারে। তারা B2C মানে মার্কেটিংটাকে হয়তো ভালোভাবে শেখেনি, বা এটা তারা এক্সপেরিয়েন্স না, বা তারা হচ্ছে আম, উম, কি বলবো এটাকে, আসলে গ্যারান্টি দিতে পারবে না যে মার্কেটিং করে সে লিডটাকে আনতেই পারবে। এই ইয়েটা নাই, এটাকে কি বলবো, এই কি বলবো এটা যেটা আসলে, সহজে পারা যায় সেটাই সবাই নিচ্ছে। না না না, ব্যাপারটা Confidence. সহজে পারা যায়, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, এক্স্যাক্টলি, কনফিডেন্ট। সো আপনি যেটাতে কনফিডেন্ট, আপনি সেই সার্ভিসটাই দিবেন, সেটা যত ছোটই হোক না কেন। আমি কি বোঝাতে পারছি? যে এখানে কিন্তু আপনাকে কেউ বাধ্যবাধকতা দিচ্ছে না যে আপনাকে দুনিয়াদারি সবকিছু শিখে এসে আমার কাছে সার্ভিসটা প্রোভাইড করতে হবে। আপনি যা পারেন আপনি সেটা প্রোভাইড করেন, সেটাই যার দরকার সে এসে আপনার কাছ যেটা থেকে ভালো নেবে। পারবে সেটাই দিতে হবে। যেটা আপনি A to Z যেটা দিতে পারবেন, সেটা আপনার সার্ভিসটা প্রোভাইড করা উচিত। এবারে তার মানে এটা না যে কেউ হচ্ছে মার্কেটিং এর সার্ভিস দিচ্ছে না, মার্কেটিং এর হাজার হাজার মানুষ সার্ভিস প্রোভাইড করছে, এবং তারা কনফিডেন্ট উইথ দেয়ার মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং টেকনিক। তারা কনফিডেন্ট আছে, তারা মার্কেটিং টেকনিক গুলো অবলম্বন করে মার্কেটিংটা প্রপারলি করে দিতে পারবে, তারা মার্কেটিং এর সার্ভিস প্রোভাইড করছে। যারা কনফিডেন্ট না, যারা মার্কেটিংটা হয়তো বা ভালোভাবে শেখেনি, জানে বাট শিখেনি, বা সার্ভিসটা প্রোভাইড করতে চাচ্ছে না, তারা শুধুমাত্র B2B টাই দিচ্ছে। তারা রিসার্চ করে লিড কালেক্ট করাটাকে বেশি প্রেফার করছে। এবং এখনো যেটা বলছিলাম আমি, যে মার্কেট প্লেস গুলোতে এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা জায়গার অডিয়েন্স আছে, প্রত্যেকটা জায়গার ক্লায়েন্ট আছে। এমন না যে হচ্ছে আপনার ফেসবুক আসছে দেখে কেউ ইউটিউব চালায় না, বা ইউটিউব চলে আসছে দেখে কেউ হচ্ছে টুইটার চালায় না, এমনটা না। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা অডিয়েন্স আছে। আপনি B2B করতে যেয়ে দেখবেন আপনার কাছে ক্লায়েন্ট আসছে, আপনি মার্কেটিং করতে যেয়ে দেখবেন আপনার কাছে ক্লায়েন্ট আছে। প্রত্যেকটা সেক্টরে ক্লায়েন্ট আছে, যার যখন যেটা দরকার সে তখন সেটাতেই আসে। ম্যানুয়াল রিসার্চে করে লিড নেওয়ারও ক্লায়েন্ট আছে, মার্কেটিং করে লিড নেওয়ারও ক্লায়েন্ট আছে। সো ডিপেন্ড করছে আপনি কোনটা দিবেন, সেই মাইন্ডসেটটা আপনাকে করতে হবে। এখানে দুইটা হচ্ছে আমরা ইয়ে দেখতে পাচ্ছি, রিকোয়ারমেন্ট দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে B2Cর রিকোয়ারমেন্ট, মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট, এবং একটা হচ্ছে B2Bর রিকোয়ারমেন্ট। B2B রিকোয়ারমেন্টটা দেখেন, ক্লায়েন্ট কি বলছে, ক্যান ইউ চেক দিস প্রভিন্স ইন থাইল্যান্ড। থাইল্যান্ডের কিছু প্রভিন্স বা কিছু স্টেট বা কিছু সিটির নাম বলছে, এবং বলছে ফর ম্যানুফ্যাকচার কোম্পানি অ্যান্ড নিড পারচেজিং ম্যানেজার। সো থাইল্যান্ডের কিছু স্পেসিফিক সিটি বা প্রভিন্স বা স্টেট থেকে ম্যানুফ্যাকচার কোম্পানিগুলোর পারচেজিং ম্যানেজার দরকার। এবং এই কাজটা করতে আপনাদের মার্কেটিং করতে হবে না, দ্যাটস ওয়াই এটা B2B রিসার্চের মধ্যেই পড়ছে। এটা আপনি থাইল্যান্ডের বিভিন্ন আপনি গুগল ম্যাপের হেল্প নিতে পারেন, গুগলের হেল্প নিতে পারেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে পারেন, বা বিভিন্ন টুলস এর হেল্প নিতে পারেন। সেখানে যে আপনি থাইল্যান্ডের ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো আইডেন্টিফাই করেন, সেগুলোর পারচেজিং ম্যানেজার কারা তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন। বাট যদি আমরা এই রিকোয়ারমেন্টটা দেখি, এখানে কি বলছে, সে ইলেকট্রিসিটি এবং গ্যাস সেল করে। কোথায়? অস্ট্রিয়া, ভিয়েনা অস্ট্রিয়াতে উনি গ্যাস এবং ইলেকট্রিসিটি সেল করছে। সো ওনার কি দরকার? আই ওয়ান্ট টু সেন্ড অফার টু দেম। নাও আই ওয়ান্ট টু ফিগার আউট মাই পটেনশিয়াল কাস্টমার হু নিড মাই সার্ভিস অর হু ওয়ান্ট পারচেজ মাই সার্ভিস ফর দেয়ার বিজনেস অফ রেসিডেন্স। তো যারা হচ্ছে তাদের বিজনেসের জন্য বা বাসার জন্য, রেসিডেন্স, সো বিজনেসের জন্য বা বাসার জন্য, বা বিজনেস বাসার যে কোনো বোথ, যে কোনো কিছুর জন্য যারা হচ্ছে ওনার সার্ভিসটাকে পারচেজ করতে চাচ্ছে, লাইক ইলেকট্রিসিটি বা গ্যাস নিতে চাচ্ছে, এই পার্সন গুলোর ওনার দরকার, এবং তাদেরকে উনি আইডেন্টিফাই করে দিতে বলছে। উনি বলছে আই ওয়ান্ট টু
সরি, আই ওয়ান্ট টু ফিগার আউট মাই পটেনশিয়াল কাস্টমার। ওনার পটেনশিয়াল যারা কাস্টমার তাদেরকে উনি ফিগার আউট করতে চায় এবং তাদের কাছে উনি ওনার সার্ভিসটা জানাতে চায়, সার্ভিস সম্পর্কে অফারটা পাঠাতে চায়। সো এই টপিকটা নিয়ে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু আপনাকে মার্কেটিং এ যেতেই হবে। আপনাকে মার্কেটিং করে আপনার ক্লায়েন্টের হয়ে আপনাকে মার্কেটিং করতে হবে। আপনাকে জানাতে হবে আপনার ক্লায়েন্টের একটা এই সার্ভিস আছে এবং এই সার্ভিসটা যাদের দরকার টার্গেটেড লোকেশনে, তারা যেন তাদেরকে মূলত আপনারা এই সার্ভিসটা অফার করবেন এবং যারা ইন্টারেস্টেড থাকবে তাদেরকে রেফার করবেন কার কাছে? আপনার ক্লায়েন্টের কাছে। সো এইটা করতে মূলত আপনাদের মার্কেটিংটা জানতেই হবে, সেটা যে কোনো মার্কেটিং হতে পারে। সো এই দুইটা হচ্ছে দুইটা লাইফ রিকোয়ারমেন্ট, দুইটা আলাদা টপিকের। একটা হচ্ছে মার্কেটিং, যেটাকে আমরা B2C ও বলতে পারি আবার মার্কেটিং ও বলতে পারি, আর একটা হচ্ছে B2B লিড জেনারেশন। সো এই B2B লিড জেনারেশনটা মোস্টলি হচ্ছে আমরা মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশের ক্ষেত্রে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে তারা মোস্টলি হচ্ছে B2B লিড জেনারেশন নিয়ে কাজ করে। বাট আপনারা কিন্তু দুটাই শিখবেন। এটা কি আপনারা বুঝতে পারছেন যে আপনারা B2C টাও শিখছেন, B2B টাও শিখছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আপনারা ইমেল মার্কেটিংটাও শিখছেন বা একটা মার্কেটিং চ্যানেল শিখছেন, ইমেল মার্কেটিং শিখছেন। সো যদি কোনো ক্লায়েন্ট আপনাদের কাছে হচ্ছে টার্গেটেড অডিয়েন্স চায়, আপনারা মার্কেটিং করেও কিন্তু দিতে পারবেন। আপনার কাছে যদি ক্লায়েন্টের টার্গেটেড ইমেল লিস্ট থাকে তাহলে আপনারা ওই টার্গেটেড ইমেল লিস্টে মার্কেটিং করে যারা ইন্টারেস্টেড তাদেরকে কিন্তু ক্লায়েন্টকে রেফার করতে পারছেন। সো টার্গেটেডটাও দিতে পারবেন, আবার শুধুমাত্র ইমেল মার্কেটিং এর সার্ভিসও প্রোভাইড করতে পারবেন, আবার চাইলে শুধুমাত্র B2B লিড জেনারেশনের সার্ভিসও প্রোভাইড করতে পারবেন। টোটালটাই আপনাদের উপর ডিপেন্ড করছে। বাট যদি আমরা চিন্তা করি যে এই টপিকগুলো আসলে একটা মানে এই টপিকগুলো কানেক্টেড কিনা, যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে প্রত্যেকটা টপিক একটা একটার সাথে কানেক্টেড। লিড জেনারেশন, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, প্রত্যেকটা টপিকই একটা আরেকটার সাথে কানেক্টেড। বিশেষ করে লিড বা ইমেল লিস্ট কালেক্ট করা, জেনারেট করা এবং ইমেল মার্কেটিং দুইটা একটা আরেকটার সাথে একেবারেই কানেক্টেড। ক্লিয়ার? ওকে, আজকের জন্য আমরা এখানেই এন্ড করি। এবারে হচ্ছে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমরা একটু প্রশ্নগুলো নিই।